তোমাকে আমি বিয়েটা করবো ঠিকই, কিন্তু আমার থেকে ভালোবাসা পাওয়ার আশা রাখবে না কোনোদিনও। গায়ে হলুদের ঠিক আগ মুহূর্তে হবু বরের মুখে এমন ধারা কথা শুনে ফোনটা কান থেকে নামিয়ে দুপা পিছিয়ে এলো সৈরতী। একবার জানলা দিয়ে উকি মেরে বিয়ে বাড়ির কোলাহল দেখে চোখ বুঝলো সৈরতী। পুনরায় ফোনটা কানে ধরলো সে। তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিলেন? বাপ মা মরা ছোট বোনটার সুখের জন্য। চোখ মুখ কুঁচকে দাঁড়ালো সৈরতী। মানে স্পষ্ট করে বলুন। সেসব তোমার না জানলেও চলবে, শুধু আমি যেটা বললাম মাথায় রেখো। এভাবে দুটো জীবন নষ্টের কোনো মানেই হয় না। আমি এখনো বাবাকে গিয়ে বলছি বিয়েটা ভেঙে দিতে। না, বিয়েটা হবে। তাহলে তো জেনে শুনে নিজের জীবনটা আগুনে তুলে দেওয়া হবে। আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখবো না আমি। সব পাবে, যা চাইবে সব, শুধু ভালোবাসার আশা রাখবে না। ভালোবাসা ছাড়া সংসার হয় মিস্টার বিভোর কাঞ্জিলাল? তা জানি না, তবে বিয়েটা কোনো মতেই ভাঙা যাবে না। ঠিক আছে, আপনি যা চাইছেন তাই হবে। তবে আমার দুটো শর্ত আছে। বলো। এক, আপনি আমার অনুমতি ব্যতীত কোনোদিনও আমায় স্পর্শ করতে পারবেন না। রাজি আমি। আর দ্বিতীয় শর্তটা? আপনি কোনোদিনও আমার ব্যক্তিগত বিষয় নাক গলাবেন না। তোমার দুটো শর্তেই রাজি আমি। এবার ফোনটা খট করে কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় বিভোর। বাইরে থেকে আসা সানাইয়ের শব্দে দোকান চেপে ধরে বিভোর। আবারও ফোনটা হাতে তুলে নিয়ে মেসেঞ্জারে ঢুকে সেই চিরপরিচিত আইডিতে ঢুকে, যেটা আজ গত 2 সপ্তাহ ধরে অফলাইন দেখাচ্ছে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে টাইপ শুরু করে বিভোর। পরিস্থিতি আজ আমার বিপরীতে, তবে দুনিয়া ওলটপালট হয়ে গেলেও বিভোর শুধু তোর। আমি তোমার প্রতি আসক্ত আজীবন। তুমি আমার সেই আসক্তিময় আকাঙ্ক্ষা। মেসেজটা সেন্ড করলো সন্ধ্যা তারা নামক আইডিতে, কিন্তু এবারও ভাগ্য তার সহায় হলো না। মেসেজটা সেন্ড হয়েই রইল, ডেলিভারি আর হলো না। ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে দরজা খুলে বাইরে বের হলো বিভোর। মণ্ডপের দিকে এগিয়ে যেতেই তার ছোট বোন বিনিতা ছুটে এলো তার কাছে। ছোট বোনটাকে দেখেই প্রশান্তি ভরা হাসি দিল বিভোর। তার আদরের ছোট্ট বোনেরই আজ বিয়ে, তাও বিভোরেরই হবু বউয়ের একমাত্র দাদার সাথে। দাদা ভাই, এতক্ষণ কি করছিলি? তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আসি জানিস? ওই বাড়ি থেকে সৌজন্যে গায়ে ছোঁয়ানো হলুদ নিতে আসা সবাই এখনো অপেক্ষা করছে তোর গায়ে ছোঁয়ানো হলুদ ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রীতিদি তো অপেক্ষা করছে। কাজ ছিল একটু, চলো এবার জানি আছে করতে বল। বিছানায় পা ছড়িয়েই ফোন ঘাটছে সৈরতী। ফোনে ডাটা অন করে ফেসবুকে ঢুকে প্রথমে সার্চ লিস্টে যায় ডক্টর বিভোর কাঞ্জিলাল। দিয়েই সার্চ করতেই ওর চেনা মানুষটার প্রোফাইল বেরিয়ে আসে। প্রোফাইলে ঢুকেই চোখ যায় প্রোফাইল পিকচারের দিকে। কোনো অ্যাওয়ার্ড ফাংশনে প্রাপ্ত অ্যাওয়ার্ড হাতে দাঁড়িয়ে আছে বিভোর। সৈরতী হাসে, টুক করে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেয় বিভোরের আইডিতে। মিস্টার কাঞ্জিলাল, ভালো তো আমাকে বাসতেই হবে আপনাকে, আর সেটাও নিজে থেকে বাসবেন। একসময় আমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করবেন আপনি। আমাকে একটা বার দেখার জন্য পাগলের মতো ছুটে আসবেন আমার কাছে। এটা আমার চ্যালেঞ্জ। এই শৈরতির লাহিড়ি ফাঁকা আওয়াজ দেয় না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ডক্টর কাঞ্জিলাল। গায়ে হলুদের পর্ব মিটিয়েই দুবাড়ির আত্মীয় স্বজন রওনা দেয় বিবাহের জন্য ভাড়া করা লজের উদ্দেশ্যে। দুবারের একেবারেই মধ্যবর্তী স্থানে অবস্থিত মুখোমুখি দুটো লজ। একটা লজে পুরো লাহেরি পরিবার, আর অন্য লজে পুরো কাঞ্জিলাল পরিবার। বিয়ের অনুষ্ঠান এবং বৌভাতের অনুষ্ঠান সব লজেই হবে। বিভোর লজে ঢুকে ওর জন্য নির্দিষ্ট করে রাখা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফোনটা হাতে নিতেই মুখে একটা হাসি ফুটে ওঠে। মেসেজটা ডেলিভার হয়েছে, কিন্তু সিন হয়নি। একটা আশার আলো ফুটে উঠেও নিভে যায়। মেসেঞ্জারে ভিডিও কল লাগাতে যাবে, সেই সময় বিভোরের ফোনে সৈরতীর ফোন ঢোকে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বিভোর। ফোন করেছো কেন? আপনি তো বলেছেন ভালোবাসার আশা না করতে। এটা তো বলেননি যে ফোন করা যাবে না। কি দরকারে ফোন করেছো বলো। দেখুন, আমি জানি আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা করছেন, তবে বিয়ের সময় যদি ব্যর্থ প্রেমিকের মতো মুখ গম্ভীর করে রেখে বিয়ের একটা ছবিও খারাপ করেছেন,
তাহলে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করাবো আমি আপনাকে দিয়ে। তোমাকে কে বললো আমি ব্যর্থ প্রেমিক? এটা বোঝা তো অল্প সময়ের ব্যাপার। একটু বুদ্ধি থাকলেই তো এটা বোঝা যায়। কিভাবে? প্রেমিকা না থাকলে আপনি কি আর আমায় ভালোবাসতেন না? আমি তো আর অতটাও দেখতে খারাপ নই, তাই না? হুম, ঠিকই বলেছো। আমি একজনকে ভালোবাসি। আমি এভাবে তোমার জীবনটা নষ্ট করতে চাইনি, কিন্তু তোমার বাবা। কথাটা বলেই থেমে যায় বিভোর। কি মারাত্মক ভুল করতে যাচ্ছিল সেটা ভেবে আঁতকে উঠে সে। মিস্টার সুভাষ লাহিড়ী যদি জানতে পারেন ওনার মেয়েকে এই কথাটা বলে দিয়েছে বিভোর, তাহলে যে ওর বোনের বিয়ে ভেঙে যাবে। 2 মাসের অন্তঃসত্ত্বা বিনিতার যে তখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বাবা কি ডক্টর কাঞ্জিলাল? কিছু না, রাখছি। এই শুনুন, শুনছি। সিঁদুরটা যেন আমার নাকে পড়ে। বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল বিভোর। ফোনটা রেখে পেছনে ঘুরতেই বিনিতা জড়িয়ে ধরে বিভোরকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদছিস কেন পাগলি? দাদা ভাই, আমার একটা ভুলের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল এভাবে। শুধুমাত্র আমার জন্য তুই আজ নিজেকে বলে দিচ্ছিস। জানিসনি তো, মা যখন মারা যায় তখন তোর বয়স মাত্র 3 দিন। বিপুর 4 আর আমার 10। সে তখন থেকেই তোদেরকে নিজের হাতে বড় করেছি আমি। তোরা হলে আমার 2 চোখের মণি। আমার এক চোখের মণি খারাপ হয়ে গেলে আমি তো এমনি অন্ধ হয়ে যাব। তাই তোকে কষ্টে রেখে আমি কিভাবে সুখী হব বলতে পারিস? আমার সব সুখের কারণই তো তোরা। শুধুমাত্র আমার জন্য তুই আজ নিজেকে বলে দিচ্ছিস। আমাকে ক্ষমা কর দাদা ভাই। আমি আর সৌজন্য তোকে না জানিয়ে 1 বছর আগে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছি। আর তারপর আমার পেটের বাচ্চা। ছি বোন, নিজের সন্তানকে এরকম করে বলতে হয় না। ও তোদের দুজনের বৈধ সন্তান। আর খবরদার, দ্বিতীয়বার যদি আমার ভাগ্নে ভাগ্নিকে খারাপ কথা বলেছিস তাহলে খুব ভুগবো। বাবা, ভাগ্নে ভাগ্নি ভালো আলো দেখতে না দেখতেই দাদা বোনে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। আবার খারাপ কথা বলছিস? দাদা ভাই, তুই রীতিদিকে মেনে নিতে পারবি তো? এইসব কথা এখন থাক না বোন। ওদের কথার মাঝেই ঘরে একজোড়া ছোট্ট পা হেলতে দুলতে ঘরে ঢুকে কোমরে হাত দিয়ে রাগী ভঙ্গিতে দাঁড়ায়। বিভোর আর বিনিতা ওর ভঙ্গিমা দেখেই হেসে ফেলে। বিভোর বাচ্চাটা সামনে বসে। মামু, তুমি আমাদের একটুও ভালোবাসো না। এ বাবা, আমার পাকা বুড়িকে কে বলেছে তার মামু তাকে ভালোবাসে না? আমি জানি মিমির বেবি হবে তো, তাই তুমি আর আমাদের ভালোবাসো না। বিভোর কোলে তুলে নেয় তার ছোট্ট পাকা বুড়িকে। 2 বছরের ছোট্ট মনীষা অভিমানে ঠোঁট ফুলায়। বিভোর এর বড় বোন বিপাশার একমাত্র মেয়ে সে। বাড়ি এবং মামার বাড়ির খুব আদরে। এই ভাইয়া, আমি যে পিপি হচ্ছি, সেই ট্রিটটা কবে দিবি? সৈরতির মুখ চেপে ধরে সৌজন্য। এদিক ওদিক তাকিয়ে ওর মুখ চেপে ধরেই ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। পাগল হয়েছিস বোন? বিয়ে বাড়িতে সারাক্ষণ নিমন্ত্রিতরা ঘুরে বেড়াচ্ছে। কারো কানে গেলে কি হবে ভেবে দেখেছিস? তুই তো ভয় পাচ্ছিস কেন ভাইয়া? তোরা তো 1 বছর আগেই বিয়ে করে নিয়েছিস। তোরা মা বাবা হবি, এটা তো স্বাভাবিক। তুই কি এখন জনে জনে গিয়ে বলতে যাবি আমি আর নিতু আগে থেকেই বিবাহিত? কিন্তু ফার্স্ট ফার্স্ট এগুলো তো আমাকে জনে জনে বলেই বেড়াতে হবে কথাটা, তাই না? তোর তো আজ বিয়েটা হচ্ছে, আমিও দেখবো তোরাও ফার্স্ট ফার্স্ট এগুস কিনা। ছি, বোনকে কেউ এইসব কথা বলে? কোনো কথা কি মুখে আটকায় না? বোন দাদাকে বলতে পারলে দাদা কেন পারবে না? এদিকে বিয়েটা অবশেষে হয়েই গেছে। বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই বিভোর রীতিকে নিয়ে কাঞ্জিলাল বাড়িতেই চলে এসেছে। আর সৌজন্য ও বিনিতাকে নিয়ে লাহিড়ী বাড়ি ফিরে গেছে। ফুলসজ্জার ব্যবস্থাটা নিজেদের বাড়িতেই করা হয়েছে। অনেকক্ষণ ধরে মাথায় ঘোমটা টেনে বিছানার মাঝখানে বসে আছে রীতি। প্রচন্ড পরিমাণে বিরক্ত সে। বিভোরের উপর রাগে চোখ মুখ লাল করেই বসে আছে। ফোনে মেসেজের নোটিফিকেশন ঢুকতেই আরো বিরক্ত হয় রীতি। ফোনটা হাতে নিতেই দেখে মেসেঞ্জারের নোটিফিকেশন। ক্লিক করতেই ভেসে ওঠে একটা মেসেজ। তুমি কি বুঝো না তোমার ডাক্তার সাহেব কত ভালোবাসে? কি হয়েছে তোমার? 2 সপ্তাহ চলে গেল তোমার সাথে কোনো কথা হয়নি।
আমি ভেতরে ভেতরে মেঘ আমি ভেতরে ভেতরে মেষ হয়ে যাচ্ছি শুধু। তোমার নীরবতা আমার হৃদয়টা পুড়িয়ে দিচ্ছে। এরকম ভাবে তিলে তিলে মারার থেকে একেবারে মেরে ফেলো। তবু আমায় প্লিজ এরকম করো না। মেসেজটা মাত্রই ডেলিভার হয়েছে রীতির ফোনে। বিভোরের থেকে সকালেও একটা মেসেজ পেয়েছে সে, কিন্তু সে এত তাড়াতাড়ি ধরা দিতে চায় না তার ভোরের কাছে। ও চায় বিভোর নিজে তাকে খুঁজে বের করুক। কিন্তু বিভোরের লাস্ট মেসেজে গলা শুকিয়ে আসে রীতির। তাই কোনো কিছু না ভেবে টাইপিং শুরু করে। আপনি আমায় আদৌ ভালোবাসেন তো ডক্টর সাহেব? মেসেজটা সেন্ড করতেই সঙ্গে সঙ্গে সিন হয়, যেন অপর প্রান্তের মানুষটা এই মেসেজেরই অপেক্ষায় বসেছিল। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে টাইপিং শুরু হয়। 2 বছরের সম্পর্কে আমাকে একটু বিশ্বাস করা গেল না সন্ধ্যা। তোমার সন্দেহ আছে নাকি আমার ভালোবাসা নিয়ে? মেসেজটা পেতেই রীতির মুখে হাসি ফুটে উঠল। আর কোনো রিপ্লাই দিল না। ও আইডিটা লগ আউট করে নিজের রিয়েল আইডিতে লগ ইন করলো। তারপর ডাটা অফ করে বিভোরের নম্বরে ফোন লাগালো। 10 সেকেন্ডের ব্যবধানে ফোন রিসিভও হলো। আপনি কখন রুমে আসবেন? আমি আর আপনার জন্য ওয়েট করতে পারছি না। কে অপেক্ষা করতে বলেছে তোমাকে আমার জন্য? যদি ভেবে থাকো আমি আজ তোমার সাথে ফুলসজ্জা করব, তাহলে সেই আশা ভুলে যাও। আমি ওই রুমে যাব না। কথাটা বলেই ফোন কেটে দিল বিভোর। সৈরতী মুখ গোমরা করে ফোনটা বিছানায় ছুড়ে দেয়। সেও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শরীর থেকে সমস্ত ফুলের সাজ খুলে রুম থেকে পা বাড়ালো বিভোরের উদ্দেশ্যে। সে জানে বিভোর এখন কোথায় থাকতে পারে, কেননা বিভোরের সমস্ত খুঁটিনাটি বিষয় যে তার সন্ধ্যা জানায় কেননা বিভোরের সমস্ত খুঁটিনাটি বিষয় যে তার সন্ধে জানে। এই ভেবে বাঁকা হাসলো সৈরতী। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন থাকায় সে অতি সাবধানে পা টিপে টিপে বিভোরের মৃত বাবা মার রুমের দরজা খুলল। অন্ধকার রুমের মধ্যে বিভোরের ফোপানোর শব্দ শুনে বুকটা কেঁপে উঠল রীতির। রুমের লাইটটা জ্বলে বিছানার পাশে বসে থাকা বিভোরকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্তও নিয়ে নেয় যে সবটা জানিয়ে দিবে সে বিভোরকে। কারণ বিভোরকে যে সে প্রচন্ড ভালোবাসে, তাই ভালোবাসার মানুষের কান্না সে দেখতে পারবে না। আপনাকে আমার কিছু বলার আছে। মেয়েলি কণ্ঠস্বর শুনে সৈরতীর বুক থেকে ছিটকে সরে যায় বিভোর। এতক্ষণ ওর খেয়ালই ছিল না ও কাকে জড়িয়ে ধরেছিল। তুমি এখানে কি করছো? রুমে যাও। কথাটা বলে উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে যায় বিভোর। সৈরতীও যায় বিভোরের পেছন পেছন। গিয়েই পেছন থেকে জড়িয়ে ধরে বিভোরকে। ডক্টর সাহেব, আমি আপনার সাথে। কথাটা শেষ করতে পারে না সৈরতী। প্রচন্ড রাগের বশে সজোরে ধাক্কা দেয় বিভোর সৈরতীকে। সৈরতী ডাল সামলাতে না পেরে পড়ে যায় বারান্দার এক কোণে। লোহার রেলিং এ মাথা লেগে কপালের বেশ খানিকটা অংশ কেটে যায় এবং রক্ত গড়িয়ে পড়ে সৈরতীর গাল দিয়ে। সেদিকে কোনো খেয়ালই নেই বিভোরের। তোমাকে আমি বলেছি না ভালোবাসার আশা করবে না, তার সত্ত্বেও তুমি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো। আর প্লিজ ডোন্ট কল মি ডাক্তার সাহেব নেক্সট টাইম। বেরিয়ে যাও এই ঘর থেকে। আমার ধারে কাছে আসারও চেষ্টা করবে না কখনো, না হলে এর ফল খুব খারাপ হবে। পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরায় বিভোর। সৈরতী কোনো রকমে হাত দিয়ে কপালটা চেপে ধরে। চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে যায় রুম থেকে। ফুলসজ্জার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় সাজানো সব ফুল ছিঁড়ে ফেলে দেয় সৈরতী। তারপর বিছানায় উপর হয়ে শুয়ে বালিশটা বুকে চেপে ধরে কাঁদতে থাকে। বৌদি, বৌদি দরজা খোলো। বড় ননদ বিপাশার ডাকে ঘুম ভাঙে সৈরতীর। জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করেছে রুমের মধ্যে। চোখের জল শুকিয়ে যাওয়ায় চোখে টান লাগাতে সামনে গিয়ে আয়নার দাঁড়ায় সৈরতী। নিজের মুখমণ্ডলের অবস্থা দেখে আঁতকে উঠে সে। মুখের বাঁ সাইডটা শুকনো রক্তের দাগ জ্বল করছে এখনো। বৌদি, উঠেছ? আমরা বাড়ি যাচ্ছি, একবার বাইরে এসো। মুখের বাঁ সাইডটা শুকনো রক্তের দাগ জ্বল করছে এখনো। না, এই অবস্থায় বাইরে যেতে পারবে না সৈরতী। সবাই জিজ্ঞাসা করলে কি উত্তর দিবে সে? দিদি ভাই, আমি চেঞ্জ করে নিচে আসছি। মিনিট পরেও একটু অপেক্ষা করো প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। সৈরতী ব্যাগ থেকে টাওয়ালটা বের করে ওয়াশরুমে যায়। টাওয়ালের একটা কোণা ভিজিয়ে সযত্নে রক্তটা পরিষ্কার করে নেয়। তারপর ব্রাশ করে রুমে আসে। ডাক্তার মানুষের ঘরে একটু খুঁজতেই ফার্স্ট এড বক্সটাও পেয়ে যায় সৈরতী।
আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষত স্থানে মলম লাগিয়ে নিজে নিজে ব্যান্ডেজ করে নেয়। তারপর একটা নতুন শাড়ি বের করে পরে ঘোমটা দিয়ে রুমের বাইরে বেরোয় সৈরতী। ড্রয়িং রুমে যেতেই দেখে বিপাশা ওর মেয়ে মনীষাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সৈরতী গিয়ে ওদের সামনে দাঁড়ায়। এখনই কেন চলে যাচ্ছ দিদি ভাই? আর কটা দিন থেকে গেলে হতো না? না গো বৌদি, আমাদের কালই দিল্লি ফিরতে হবে। তোমাদের বিয়ে উপলক্ষে তোমাদের জামাই 5 দিনের ছুটি ম্যানেজ করে এসেছে, তাই আর থাকতে পারবো না। তোমরা একটু বসো, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। বৌদি, আজকে আর নয়, নেক্সট টাইম এসে তোমার হাতের রান্না খেয়ে যাব। কিন্তু তোমার কপাল কি করে কাটলো গো? ওহ, কিছু না। আম, অচেনা জায়গায় অন্ধকারে হাঁটতে গিয়ে দেয়ালে মাথা ঠুকে গেছে। চিন্তা করো না, তোমার দাদা ভাই তো ব্যান্ডেজ করে দিয়েছে। বৌদি, আমার দাদা ভাইয়ের খেয়াল রেখো। মা বাবা মারা যাওয়ার পর আমাদের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখারই সময় পাইনি। দাদা ভাই, তুমি একটু ওকে দেখে রেখো, যত্নে রেখো। হুম। বিপাশা মেয়ে আর বরকে নিয়ে চলে যায়। সকাল হতে না হতেই সব আত্মীয় স্বজনরাও চলে যাওয়ায় বাড়ি এখন পুরো ফাঁকা। সৈরতী আর বিভোর ছাড়া কেউ নেই বাড়িতে। সৈরতী রান্নাঘরে ঢুকে বিভোরের প্রিয় ব্ল্যাক কফি বানাবে বলে অনেক খোঁজাখুঁজির পর সমস্ত প্রয়োজনীয় জিনিস ও পেয়ে যায়। কফি বানিয়ে নেয়। বিভোর কাল রাত থেকে যে রুমে আছে সেই রুমের সামনে যায়। ভেতরে আসবো মিস্টার কাঞ্জিলাল? ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ভেজানো দরজাটা হালকা হাতে ঠেলে দেয় সৈরতী। ভেতরে ঢুকে দেখে বিভোর পুরো বিছানা জুড়ে উপর হয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। কফির কাপটা টেবিলে রেখে বিভোরের কাছে যায়। বিভোর বাবু, আপনার জন্য কফি এনেছি। বিভোর বাবু। এই তো ঘুমাতে তো আজ হসপিটাল যাবো না, অফ নিয়েছি। বিভোর বাবু, আমি রীতি, রীতি। সৈরতী নামটা শুনে ধরফড়িয়ে বিছানায় উঠে বসে বিভোর। চোখ দুটো হাতের উল্টো পিঠ দিয়ে ডলতে ডলতেই রীতির দিকে তাকায়। তুমি এই ঘরে আছো কেন? তুমি এই ঘরে এসেছো কেন? আমার পারমিশন ছাড়া এই ঘরে কেউ ঢোকে না। এক্ষুনি বেরিয়ে যাও। আর নেক্সট টাইম যেন এই ঘরের আশেপাশেও তোমাকে না দেখি। চন্দ্রের অবস্থা খোলা আকাশের কোনো এক প্রান্তে। পূর্ণিমায় চাঁদের আলো অবহেলিতভাবে প্রবেশ করেছে সৈরতীর রুমের বারান্দায়। সেখানে যে চন্দ্রবিলাস করার মতো কোনো ভালোবাসার মানুষ নেই। রুমের মধ্যে টেবিল ল্যাম্পের সুইচটা একবার অন আর একবার অফ করছে সৈরতী। বছর দুয়েক আগের মেসেঞ্জার কলের কিছু কথোপকথন ভেসে আসছে সৈরতীর চোখে। আপনি আমাকে না দেখে কিভাবে ভালোবাসার কথাগুলো বলছেন ডক্টর সাহেব? ভালোবাসতে গেলে কি আগে তাকে দেখতে হয়? অবশ্যই হয়। আমি যদি কুৎসিত দেখতে হই, আপনার পাশে তো আমাকে মানাবে না। মানুষের রূপ কখনো কুৎসিত হয় না। কুৎসিত হয় মানুষের মন। আর তোমাকে না দেখেই তোমার সুন্দর মনের পরিচয় আমি পেয়েছি। আমাকে সত্যিই আপনার পাশে মানাবে না ডক্টর সাহেব? মানাতে হবে না। পরস্পরের প্রতি ভালোবাসাটা থাকলে মানাচ্ছে কি মানাচ্ছে না এই নিয়ে ভাবার দরকার নেই। তুমি আমার, একান্তই আমার ব্যক্তিগত নারী। ভোরের আকাশের সন্ধ্যা তারা তুমি। এইসব ভাবনার মধ্যে সৈরতীর মনে হলো একবার সন্ধ্যা তারা নামক আইডিতে লগ ইন করার। যেমন ভাবা তেমন কাজ। লগ ইন করতেই পরপর কয়েকটা মেসেজ ঢুকলো সৈরতীর মেসেঞ্জারে। ছোটবেলা থেকে বোনদের বড় করার জন্য আমার নিজের ভালো লাগা, ভালোবাসা সব বিসর্জন দিয়েছিলাম। তখন বোনদের মানুষের মতো মানুষ করাই ছিল আমার জীবনের প্রথম লক্ষ্য। অন্য কিছু নিয়ে ভাবার সময় ছিল না। কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার রোজকার শিডিউল বদলাতে শুরু করলো। ধীরে ধীরে ভোরের জীবনে সন্ধ্যার আগমন ঘটলো। ভোর নিজেকে চিনল। সন্ধ্যার প্রতি তার একটা আসক্তি তৈরি হলো। তোমার দিক থেকে পজিটিভ কিছুর আন্দাজ পেয়েই আমি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার মনেও আমার জন্য একটা আসক্তিময় আকাঙ্ক্ষা আছে। কিন্তু সেই তুমি আজ আমার ভালোবাসার পাশে প্রশ্ন চিহ্ন এঁকে দিলে। মেসেজগুলো পড়তেই সৈরতীর কোমল হৃদয় কেঁদে উঠল। এখন তার মনে হচ্ছে এই বিয়েটা না করলেই ভালো হতো। কিন্তু সে তো ভাবেনি এত কিছু হবে। ভেবেছিল বিয়ের সপ্তাহ খানেকের মধ্যে বিভোরকে সারপ্রাইজ দেবে। কয়েক সপ্তাহের দূরত্বের পর যখন বিভোর আসল সত্যটা জানবে তখন বিভোরের প্রতিক্রিয়া কেমন হবে সেটা দেখার একটা লোভ ছিল সৈরতীর মনে। কিন্তু সবটা যে
এরকম ভাবে উল্টে যাবে, তার ডাক্তার সাহেব যে এতটা ভেঙে পড়বে সেটা ভাবেনি সৈরতী। অজান্তেই ফুপিয়ে কেঁদে উঠল রীতি। আমি এমনটা চাইনি ডক্টর সাহেব, আমি সত্যি এমনটা চাইনি। আপনি কি সব সত্যিটা জানার পরেও আমায় ভালোবাসবেন, নাকি আমার শুধু ঘৃণাই করবেন তখন আপনি? আমি আপনার ঘৃণা নিয়ে বাঁচাতে পারবো না ডক্টর সাহেব, পারবো না আমি। কিছু একটা ভেবে চোখের জল মুছে বিছানায় উঠে বসলো সৈরতী। ফোনটা হাতে নিল। ফোনের ওয়ালপেপারে তখন 12টা বেজে 47 মিনিট। সে তার সিদ্ধান্তে অটল। আপনি শরীরীর কথা কোনোদিনও শুনবেন না। শরীরী তাই বরাবরই আপনাকে সত্যিটা জানাতে ব্যর্থ। তাই সন্ধ্যাকেই যা করার করতে হবে। আপনি আজই জানবেন শরীরী বলেও কেউ নেই, আর না আছে সন্ধ্যা নামের কেউ, আছে শুধুই সুইরীতি সন্ধ্যা লাহিড়ী। লাহিড়ী না, সৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল। ফোনটা হাতে নিয়েই মেসেঞ্জারে ঢুকলো। এখনো বিভোরের নামের পাশে সবুজ বাতি জ্বলছে। মনকে শক্ত করে মেসেজ পাঠালো বিভোরকে। আপনার সাথে আমার কিছু কথা আছে ডক্টর সাহেব। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফিরতি বার্তাও পেল সৈরতী। বলো, তোমার সঙ্গে কথা বলার জন্যই তো আমি অস্থির হয়ে আছি সন্ধ্যা তারা। আমার নাম শুধুই সন্ধ্যা নয়, নামের আগে পিছেও কিছু আছে। নামের শেষে তো পদবি থাকবেই, তুমি কি সেটা বোঝাতে চাইছো? না, আগে আপনি আমায় বলুন, উম, বিয়ে করছেন আপনি? হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল বিভোরের। ও ছিল ও চেয়েছিল সত্যিটা জানাতে, কিন্তু সন্ধ্যের সাথে গত 2 সপ্তাহ কোনো কথা না হওয়ায় কিছুই জানাতে পারেনি সে। তুমি কি এই খবরটা পেয়ে আমার সাথে দূরত্ব তৈরি করেছো সন্ধ্যা? আপনার স্ত্রীর নাম কি ডক্টর সাহেব? তুমি আমাকে ভুল বোঝো না প্রিয়। আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমার নিতর সুখের জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করো সন্ধ্যা। কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ডক্টর সাহেব যে আপনি বিয়ে করে ফেললেন? মেসেজটা পাঠিয়েই হাজারো প্রশ্নের উকি দেয় রীতির মনে। ও তো এই সবের কিছুই জানে না। কোন পরিস্থিতির কথা বলছে বিভোর? বিভোরের থেকে ফিরতি বার্তাটা আসতেই গলা শুকিয়ে যায় রীতি। চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা চোখেই আবারও মেসেজটা দেখে। আমার বোন 1 বছর আগে লুকিয়ে বিয়ে করেছিল। এখন সে 2 মাসের অন্তঃসত্ত্বা। আমি তাই নিতুর সম্মানের কথা ভেবে ছুটে যাই ছেলের বাড়ি। সবটা খুলে বলি ছেলের বাবাকে। উনি তখন আমাকে গ্রহণ করবেন যখন আমি ওনার বন্ধা মেয়েকে বিয়ে করব। ওনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। আমি আমার ছোট বোনের কথা ভেবেই এই বিয়েতে রাজি হয়েছিলাম শুধু। না হলে আমার বোনটা যে আত্মঘাতী হতো। এরপরেও অনেক মেসেজ এসেছে বিভোরের থেকে, কিন্তু আর মেসেজ পড়ার কোনো ক্ষমতা নেই সুরতির মধ্যে। কোনোদিনও মা হতে পারবে না, এর থেকে দুঃসংবাদ হয় না কোনো নারীর কাছে। একজন নারীর পূর্ণতা যেখানে, সেখানেই তো সুরতি নিজেই শূন্য। আমি অজান্তেই আপনার জীবনটা নষ্ট করে দিলাম ডক্টর সাহেব। আপনার জীবনটা এইভাবে নষ্ট হতে দেব না আমি, কোনোদিনও জানতে দিব না। শৈরীতি আর সন্ধ্যা দুজন একই মানুষ। শৈরীতি চলে যাবে আপনার জীবন থেকে, সে যে কোনো দিনও আপনাকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না। তাই শৈরীতি আর সন্ধ্যা দুজনকেই বিদায় জানাতে হবে আপনাকে। শৈরীতি চলে যাওয়ায় যতটা আনন্দ আপনি পাবেন, সন্ধ্যা চলে যাওয়ায় ঠিক ততটাই আপনি ভেঙে যাবেন। কিন্তু ডক্টর মানুষদের এত সহজে ভেঙে পড়লে চলবে না। আপনাকে বাঁচতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। চোখের জলটা মুছে সন্ধ্যা তারা নামক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেয় সারা জীবনের মতো। আর মায়া বাড়াবে না সে। মায়া যত বাড়বে ততই ফেরার পথটা কঠিন হবে। রুম থেকে বেরিয়ে বিভোরের রুমের সামনে গেল সৈরতী। দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজায় কান পাতলে ভেতর থেকে ভাঙচুর করার শব্দ পেল সৈরতী। সারা শরীরটা কেঁপে উঠল তার। বিভোরের কিছু অস্পষ্ট কথা কানে এলো সৈরতীর। আমার সাথে কেন এমন হয় সব সময়? কেন আমার ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে যায় আমায়? আমার ভালোবাসায় তো কোনো মিথ্যা ছিল না। প্রথমে মা, তারপর বাবা। নিতুটাও শ্বশুর বাড়ি চলে গেল। আর এখন তো আমার প্রিয় আকাঙ্ক্ষাও আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে কেন একটু বিশ্বাস করতে পারলে না সন্ধ্যা? কেন? বিভোরের কান্না ভেজা কণ্ঠ শুনে সৈরতীর অবাধ্য চোখ দুটো আবারও অবাধ্যতা শুরু করলো। দরজার সামনে বসেই ফুপিয়ে কেঁদে উঠে সৈরতী। আমি আপনাকে বিশ্বাস করি ডক্টর সাহেব, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি আপনাকে। আপনি যে আমার একমাত্র ভরসার জায়গা।
আমার নিজের বাবাও তো আমার কাছে থেকে সত্যিটা লুকালো। আমি আপনাকে অনেক ভালোবাসি ডক্টর সাহেব, কিন্তু আমার এই শূন্য জীবনের সঙ্গে আপনাকে জড়িয়ে আপনার জীবন শূন্যতায় ভরিয়ে দিতে পারবো না। আপনাকে নিজে থেকে মুক্তি যে আমাকে দিতেই হবে। প্রকৃতির নিয়মে সকাল হয়। বিভোরের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে বিভোর রুমের দরজাটা খুলে। দরজাটা খুলতেই রীতির মাথাটা হেলে পড়ে রুমের দিকে। বিভোর অবাক হয়। শৈরিতে, শৈরিতে তুমি এখানে কি করছো? শৈরিতে। অনেক ডাকাডাকির পরও সৈরতির ঘুম না ভাঙায় খানিকটা ভয় পেল বিভোর। রুম থেকে তৎক্ষণাৎ জলের গ্লাসটা এনে সৈরতির পাশে বসে ওর মুখে জল ছেটালো বিভোর। মুখের মধ্যে ঠান্ডা অনুভূত হওয়ায় চোখ পিট পিট করে তাকালো সৈরতি। এখানে কি করছো তুমি? আর এভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? সৈরতির মনে পড়ে যায় সবকিছু। অন্তরটা আবারও বেহায়াপনা শুরু করে দেয়। আপনি আমায় কেন বিয়ে করলেন বিভোর বাবু? মানে সিরিয়াসলি, তুমি এটা জানার জন্য এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে? আমি মা হতে পারবো না জেনেও কেন নিজের জীবনটা নষ্ট করলেন এভাবে? আমার জীবন নষ্ট হওয়ার কথা বলছো তুমি? বিয়ের আগে এটা মনে ছিল না? তাহলে তো আমাদের জীবনে তুমি তৃতীয় ব্যক্তি হতে না। আর না আমার আর আমার ভালোবাসার মানুষের বিচ্ছেদ হতো। আমি জানতাম না যে আমি একজন ব্যর্থ নারী। আমি মা হতে পারবো না, এটা জানতাম না আমি। তুমি জানতে না? জানলে কখনোই এই বিয়েটা আমি হতে দিতাম না। আপনি ডিভোর্স পেপার রেডি করুন ডক্টর বাবু। ডক্টর বাবু, আমি সাইন করে দিব। সেটা তো কখনোই হবে না শৈরিতি। অনিচ্ছা সত্ত্বে হলেও তোমাকে আমার সঙ্গে সংসার করতেই হবে। একটা মিথ্যা লোক দেখানো সংসার। দুদিন আগে পর্যন্ত সন্ধ্যা তার ডাক্তার সাহেবকে নিজের করে পাওয়ার জন্য যে উতলাটা ছিল, সেই উতলাটাই যেন ধীরে ধীরে একটা আতঙ্কে পরিণত হয়ে সর্বদা গ্রাস করে চলেছে সৈরতিকে। একটা সুন্দর সকাল পাওয়ার উদ্দেশ্যে গত 20টা দিন ধরে যে দূরত্ব বাড়িয়েছিল বিভোরের থেকে, আজ সেই সকালের সূর্যোদয়টাই বিষাক্ত মনে হচ্ছে সৈরতি। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনেই সবজি কাটছে সৈরতি। উদ্দেশ্য বিভোরের জন্য খাবার বানানো হলে ও মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। আজকের দিনটা একটু কষ্ট করে রান্না করে নাও, কাল থেকে কাজের মাসি আসবে। বিভোরের আওয়াজ পেয়ে পেছনে তাকাতেই দেখে বিভোর একেবারে রেডি হয়ে নিচে নেমে এসেছে। সামনের দিকে ঘুরে লুকিয়ে চোখের জলটা মুছে নিল সৈরতি। কোনো কাজের লোক লাগবে না, আমি পারবো সব করতে। তোমার কষ্টের কথা ভেবে আমি কাজের লোক আনছি না। উনি আগে থেকেই ছিল এখানে, গ্রামের বাড়ি গেছে বলে ছুটে নিয়েছে। একটা কথা বলি। বিভোর ভ্রু কুঁচকে তাকায়। সৈরতির পেছন থেকে সরে গিয়ে রীতির পাশে দাঁড়ায়। বলো। সৈরতি সবজি কাটা বাদ দিয়ে বিভোরের দিকে তাকায়। আপনি এই বিয়ে মানেন না, তাই আমি আপনার বাড়ির আশ্রিতা, তাই বসে বসে খেতে পারবো না। বাড়ির কাজ করলে যদি আপনার ঋণ কিছুটা শোধ করতে পারি, তাই বলছি কি, কাজের লোকে আসতে মানা করে দিন। যতটা খারাপ ভাবছো আমি ততটাও খারাপ নই। সামান্য মনুষ্যত্ব বোধ আমার আছে। আমি মেনে না নিলেও কাগজে কলমে তুমি এই বাড়ির বউ, তাই নিজেকে আশ্রিতা ভাবা বন্ধ করো। সৈরতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিভোরের দিকে। মানুষটাকে যতই দেখছে মুগ্ধ হচ্ছে সে, কিন্তু সৈরতির সমস্ত মুগ্ধতা কেটে গেল মুহূর্তের মধ্যে। হো করে হেসে উঠল বিভোর। কি ভেবেছিলে এই কথাগুলো বলবো? কতটা মূর্খ তুমি! আমার সাথে এত বড় অন্যায় করার পরও ভাবছো তোমাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিব? কখনোই হবে না এরকম। বাড়ির সব কাজ তুমিই করবে। আর একটা কথা, এই বাড়ির খবর ভুলেও বাবার কানে তোলার চেষ্টা করো না, তাহলে খুন করে রেখে দেবো তোমায়। কাকপক্ষিতেও টের পাবে না। বিভোর রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে ডাইনিং টেবিলে ল্যাপটপ খুলে বসে। সৈরতি এই ক্ষুদ্র ক্রোধান্বিত বিভোরকে চিনতে পারে না কোনোভাবেই। তার নরম মনের ডাক্তার সাহেবকে কি সত্যি সে হারিয়ে ফেললো? এসব ভাবনার মধ্যে আবারও রান্নায় মনোযোগ দেয়। বিভোর ল্যাপটপে হসপিটালে কিছু জরুরি কাজ করে নেয়। ততক্ষণে সৈরতির রান্নাও হয়ে যায়। প্লেটে খাবার বেড়ে বিভোরকে টেবিলে দিয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। তুমি সকালে বললে তুমি যে মা হতে পারবে না, সেটা জানতে না, তাহলে আজ কি করে জানলে? ঘাবড়ে যায় সৈরতি। খুব বড় একটা ভুল করে ফেলেছে সে। বিভোরের প্রশ্নের উত্তর যে তার কাছে নেই, কি বলবে ও? কি হলো, চুপ করে আছো কেন? তাহলে আমার ধারণাটাই ঠিক। কি ভাবলে? তোমার আর তোমার বাবার প্ল্যান আমি ধরতে পারবো না?
সব জেনেও আজ না জানার ভান করে ডিভোর্স চেয়ে ভালো মানুষের নাটকটা করলে সেটা আমি ধরে ফেলেছি শৈরিতি লাহিড়ী। সৈরতী মনে মনে হাসে। বিভোরের কাছে নিজেকে যে যত বেশি খারাপ প্রমাণ করতে পারবে, ততই সে মুক্তি দিতে পারবে বিভোরকে। ধরেই যখন ফেলেছেন তাহলে ডিভোর্স পেপারটা রেডি করুন। বাঁকাভাবে হাসে বিভোর। তার চোখে অন্যরকম একটা চাহনি দেখে বুক কেঁপে উঠে সৈরতী। এত সহজে তোমাকে আমি মুক্তি দেব না। তুমি আর তোমার বাবা মিলে আমার সাথে যা যা করেছো ঠিক সেটাই ফেরত দেব আমি। মেরে ফেলুন আমায়, এটাই সব থেকে উত্তম। আমি যে কষ্টটা পাচ্ছি সেই কষ্ট তোমাকেও পেতে হবে। তিলে তিলে মরবে তুমি। তোমার জীবনটা আমি নরক বানিয়ে দেব। সৈরতী চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। তাচ্ছিল্য ভরা চাহনিতে তাকায় বিভোরের দিকে। পরে যেন না আবার আফসোস করতে হয়। আফসোস? আফসোস শব্দটা বিভোর কাঞ্জিলাল তার ডিকশনারি থেকে মুছে ফেলেছে রাত্রিবেলা। আচ্ছা, যত ইচ্ছে শাস্তি দিন আপনি আমায়, তিলে তিলে দগ্ধে দগ্ধে মারুন আমায়, শুধু একটা অনুরোধ রাখবেন। বিভোর খাওয়া বন্ধ করে সরু চোখে তাকায় সৈরতীর দিকে। তারপর আবারও মনোযোগ দেয় খাওয়ায়। কি? ফাঁসির আসামির থেকেও তো তার শেষ ইচ্ছের কথা জানা হয়। আমি তিলে তিলে মরে যাওয়ার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবেন। আচ্ছা বলো, শুনি তোমার শেষ ইচ্ছা। আমার মাস্টার্স এর ফাইনাল ইয়ার চলছে, এটা মাস্টার্সটা কমপ্লিট করতে দেবেন আমায়? হুম, তবে বাড়ির সব কাজ যেন সময়ে সময়ে হয়ে যায়। ধন্যবাদ। সৈরতী আর দাঁড়ায় না বিভোরের সামনে। খুব কষ্ট হচ্ছে তার। ছুটে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সৈরতীর খুব ইচ্ছে হয় চিৎকার করে কাঁদতে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার চালিয়ে ধপ করে বসে পড়ে শাওয়ারের নিচে। আমি সত্যিই জানতাম না ডক্টর সাহেব, আমার বাবা এইভাবে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমাকে কেউ ঘৃণা করেও জানতে দেয়নি যে আমি সন্তান জন্ম দিতে অপারগ। যদি জানতাম তাহলে না আপনার সঙ্গে ঝগড়াতাম আর না বিয়ে করতাম কখন আমি আপনাকে। যেদিন আপনি গিয়েছিলেন আমাদের বাড়ি বাবার সাথে কথা বলতে, সেদিনই আপনাকে দেখে নিয়েছিলাম আমি। বাবা তো আমাকে বলেছিল আপনার বোন নাকি চাইছে না দাদার আগে নিজে বিয়ে করতে, তাই তো আপনি রাজি হয়েছেন আমায় বিয়ে করতে। আমি অনেক খুশি হয়েছিলাম জানেন। আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিচ্ছু বলিনি আমি আপনাকে, যোগাযোগও বন্ধ করেছিলাম। কিন্তু এই বিয়ের মধ্যে যে এতটা রহস্য আছে সেটা আমি জানতাম না। এখানে আমি কি করব বলতে পারেন? প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরোয় সৈরতী। রুমে এসে শাড়ি পাল্টে ভেজা শাড়িটা মেলে দেয় বারান্দায়। তারপর নিচে যায়। বিভোরকে কোথাও দেখতে পায় না। তার মানে চলে গেছে বিভোর। সৈরতী ড্রয়িং রুমের সোফায় বসে টিভি অন করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির ল্যান্ড ফোনটা বেজে ওঠে। ওটা রিসিভ করে সৈরতী। হ্যালো। হ্যালো রীতি, আমি নিবিতা বলছি। হ্যাঁ বৌদি বলো, কেমন আছো? ভাইয়া কেমন আছে আর আমার পুচকে ভাইপোটা কেমন আছে? সবাই খুব ভালো আছে। দাদা ভাই বাড়িতে আছে? না, উনি তো একটু আগেই হসপিটালে বেরিয়ে গেল। তাহলে ভালোই হলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, শুনছি। দাদা ভাই অন্য কাউকে ভালোবাসে। জানি। বলেছে তোমাকে? আচ্ছা শোনো, তুমি এখন দাদা ভাইয়ের স্ত্রী। আমার মনে হয় তোমার সাথে থাকতে থাকতে দাদা ভাই তোমাকে ভালোবেসে ফেলবে। বলছি বৌদি, এইসব কথা বাদ দাও না। ভাইয়া কোথায়? আমি একটু ওর সাথে কথা বলবো। ধরা দিচ্ছি। হঠাৎই সৈরতীর ব্যক্তিগত ফোনটাও বেজে ওঠে। স্ক্রিনে বিভোরের নাম দেখে অবাক হয় সৈরতী। টেলিফোনটা পাশে রেখে নিজের ফোনটা রিসিভ করে সে। হ্যালো। ভুলেও তোমার দাদাকে বলার চেষ্টা করো না কিছু। সৈরতী বিস্ময়ের সাথে এদিক ওদিক তাকায়। বিভোর বা কাউকে কোথাও দেখতে পায় না। খুব অবাক হয় সৈরতী। অপর পাশ থেকে হো হো করে হেসে ওঠে বিভোর। বোনের সুরক্ষার জন্য আমি সারা বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু বিয়ের পর যেটা এইভাবে কাজে লেগে যাবে। আমার উপর নজরদারি না করে পেশেন্টের উপর নজরদারি করুন, সেটা আপনার জন্য উপকার। বিভোরকে জ্ঞান দিতে এসো না। বিভোরের খারাপ রূপ তুমি এখনো দেখোনি। আপনার সাথে কথা বলতে আবার বিন্দু মাত্র ইচ্ছে করছে না। আমার প্রাইভেসি নষ্ট করে ওখানে বসে বসে খারাপ রূপ দেখাচ্ছেন। আর তুমি যে আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছো। ডিভোর্স দিয়ে দিন, আপনার জীবন নষ্ট হবে না আর। তোমাকে এত সহজে ছেড়ে দিয়ে কি করে বলো? কষ্ট জিনিসটা উপলব্ধি করো আগে।
একটা নারীর সন্তান জন্ম দিতে ব্যর্থ, এই সংবাদটা কি কষ্টকর নয় কোনো নারীর জন্যে? বাবার বাড়িতে সারাক্ষণ দৌড়ঝাঁপ করা মেয়েটার জীবনটা যেন আজ নিঃসঙ্গতায় ভরে গেছে। যদিও সে আগে থেকেই জানতো বিভোরকে বিয়ে করলে তাকে বাড়িতে একাই থাকতে হবে, তাই সে মনকে অনেক বুঝিয়ে এই জীবনটা বেছে নিয়েছে। তবুও সৈরতীর মনটা আজ বিষাদে ভরে আছে। হসপিটাল থেকে সেই নিজের রুমের সামনে যাওয়ার সময় মেইলি সুরেলা কণ্ঠ শুনে থমকে যায় বিভোর। গুটি গুটি পায়ে প্রায় 2 দিন পর নিজের রুমে প্রবেশ করে বিভোর। সেই কণ্ঠস্বরের উৎস খুঁজতে খুঁজতে ব্যালকনিতে যায় সে। সৈরতীর পেছনে দাঁড়িয়ে ওর গান শুনতে থাকে। সৈরতীর গান শেষ হলে সে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। আমাদের জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। একটা ঘটনা সবকিছু এলোমেলো করে দিল। যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম তাকেই যে এভাবে দূরে ঠেলে দিতে হবে কখনো ভাবিনি। আমায় ক্ষমা করে দিন ডক্টর সাহেব, অসহায় আমি। কথাগুলো নিজের মনে বললেও পেছনে দাঁড়িয়ে থাকা বিভোর যে কথাগুলো শুনেছে সেটা সৈরতী জানে না। তাই তো পেছনে ঘুরে বিভোরকে দেখেই দুপা পিছিয়ে যায়। রেলিং এ পিঠ ঠেকায় সৈরতী। ভয় দুটো শুকনো ঢোক গিলে। তোমাকে না বলেছি আমাকে ডাক্তার সাহেব বলে ডাকবে না? জোরে জোরে দুবার দীর্ঘশ্বাস ছাড়লো সৈরতী। বিভোর তাহলে তার কথা শুনেনি। আপনাকে একটা সত্য জানানো দরকার আছে আমার। তোমার তো সবটাই মিথ্যে, তবুও ভালো একটা সত্য জানাবে বলছো, বলো। সৈরতী চোখ বুজলো। ও ঠিক করেই নিয়েছে এখন থেকে বিভোরের চোখে নিজেকে প্রচন্ড পরিমাণে খারাপ একটা মেয়ে প্রমাণ করবে সে। আমার বয়ফ্রেন্ড আছে বিপুল বাবু। বিভোর ভ্রু কুঁচকে তাকায় সৈরতীর দিকে, তারপর বাঁকা ভাবে হাসে। মনে মনে কোনো একটা ছক কষে ফেলে সে। বাব্বা, আচ্ছা কে সে ভাগ্যবান পুরুষ শুনি? আমার কলেজের সিনিয়র, এখন পাস আউট করে বেরিয়ে গিয়েছে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করলে? তোমাদের বাবা মায়ের উদ্দেশ্যটা ঠিক কি আমাকে বলবে? আপনি বাবার থেকে জেনে নিচ্ছেন না কেন? সে তো সময় হলেই জেনে যাব আমি। এখন এসব ছাড়ো, আমার ক্ষুধা পেয়েছে, খেতে দেবে, আসো। সৈরতী চমকে ওঠে। নিজের জিভে কামড়ে শুকনো ঢোক গিলে একটা। চোখ মুখ কুঁচকে তাকায় বিভোরের দিকে। বিভোর ভ্রু কোঁচকায়। রান্না হয়নি? আসলে হয়েছে কি, সৈরতীকে কথাটা শেষ করতে দেয় না। হাত দেখিয়ে থামিয়ে দেয় বিভোর ওকে। 45 মিনিট সময় দিচ্ছি, ফ্রিজে চিকেন আছে, চিকেন আর রুটি বানিয়ে আনো, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। কথাটা বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল বিভোর। সঙ্গে সঙ্গে সৈরতী আঁচলটা কোমরে গুজে ছুটলো রান্নাঘরের দিকে। 50 মিনিটের জায়গায় সৈরতী 50 মিনিট সময় নিয়ে রান্না কমপ্লিট করে। সে ভয়ে ভয়ে ডাইনিং টেবিলে রুটির প্লেটটা রাখে। টেবিলে বসে থাকা বিভোর রাগী চোখে তাকায় সৈরতীর দিকে। 5 মিনিটস অ্যান্ড 23 সেকেন্ডস লেট, এর জন্য কি শাস্তি চাই তোমার? সৈরতী দাঁতে দাঁত চেপে চোখ বুঝে। না, এভাবে বিভোরের অত্যাচার সহ্য করবে না ও। ও তো কোনো ফেলনা নয়। ও তো কোনো ফেলনা নয় যে বিভোরকে এভাবে কাজের লোকের মতো ট্রিট করবে। আমি আপনার বাড়ির কাজের লোক নই ডক্টর কাঞ্জিলাল। আমার সাথে যদি এরকম ব্যবহার করতে থাকেন তাহলে আমি বাবার কাছে চলে যাব। বিভোর রেগে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৈরতীর হাত দুটো শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে ওকে। সৈরতী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। হৃৎপিণ্ডের গতি খুব দ্রুত। হাত পা কাঁপছে সৈরতীর। বিভোর আরো শক্ত করে চেপে ধরতেই হাতে খুব ব্যথা পায় সে। ব্যথার জন্য চোখে জল চলে আসে। হুমকি দিচ্ছ? আমাকে হুমকি দিচ্ছ তুমি? ছাড়ুন, লাগছে আমার। লাগুক, তোমার জন্য যে আমার হৃৎপিণ্ডটা পুরো ঘুরিয়ে গেছে, তখন কতটা লেগেছে আমার বুঝতে পারছো? সেই ব্যথার তুলনায় এটা তো কিছুই না। আপনি যেটা আমার সঙ্গে করেছেন সেটা যদি আমার দাদা বৌদির সাথে করে তাহলে আপনার কেমন লাগবে ডক্টর বিভোর কাঞ্জিলাল? বিভোরের হাতের বাঁধন হালকা হতেই সৈরতী সরে যায় ওখান থেকে। ছুটে রান্নাঘরে এসে মুখ চেপে কাঁদতে থাকে। বিভোর ওখানে থমকে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো এটা ভেবে দেখেনি ও যদি কোনোভাবে ওর বোনের শ্বশুর বাড়িতে এইসব কথা জানাজানি হয় তাহলে ওর বোনেরও যে লাইফটা রিস্ক হয়ে যাবে। না, আমার ভুলের জন্য নিতুকে কষ্ট পেতে দেব না আমি, কিছুতেই না। দুজনের কারোরই আর রাতে খাওয়া হয়ে ওঠেনি। একজনের মনে অভিমানের পাহাড় জমতে শুরু করেছে, আর অন্যজনের মনে শুধুই ঘৃণা। বিভোর যত ভাবে ও নর্মালি থাকবে সৈরতীর সামনে,
আর 5টা স্বামী স্ত্রীর মতোই থাকবে, কিন্তু সেটাও পেরে উঠতে পারে না বিভোর। সৈরতীকে দেখলেই একরাশ ঘৃণা এসে ভর করে বিভোরকে, আর সেই ঘৃণাটাই পরবর্তীতে রাগে রূপান্তরিত হয়, যার জন্য পশুর মতো ব্যবহার করে বিভোর সৈরতীর সঙ্গে। মা বাবার রুমের বারান্দায় সিগারেট ধরিয়ে নির্জন অন্ধকারকে উপভোগ করছে বিভোর। মানসপটে ভেসে আসছে গত 2.5 বছর আগের স্মৃতি। সন্ধ্যা তারা নামটা বেশ আনকমন লাগাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল বিভোর। প্রায় 1 মাস পর সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্টও করে অপর প্রান্ত থেকে। সেটা দেখে বিভোর আইডিতে ভিজিট করে, হাতে এক গুচ্ছ কাশফুল নিয়ে, মুখমণ্ডল অপ্রকাশিত রেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এমনই ছিল প্রোফাইল পিকচারটা। তারপর প্রোফাইলের নিচের দিকে নামতেই অনেক ফুলের ছবি পায় বিভোর। এতে করে বোঝে মেয়েটা হয়তো ফুল বেশি ভালোবাসে। তারপর আরো নিচে যেতে কয়েকটা মেয়ের হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে এমন 2-3টে ছবি দেখেছিল বিভোর। তারপর কৌতূহলবশতই মেসেঞ্জারে বার্তা প্রদান করে সে। আপনাকে শুকতারা রূপে ভোরের আকাশে আসার জন্য অভ্যর্থনা জানানো হচ্ছে, মাননীয়া সন্ধ্যা তারা। মেসেজ ডেলিভারি হওয়ার প্রায় 7 ঘন্টা পর অপরপ্রান্ত থেকে ফিরতি বার্তা পায় বিভোর। সন্ধ্যা তারা সন্ধ্যার আকাশেই মানানসই। ভোরের আকাশে যেতে হলে তো সময় ভেদ করতে হবে। মেসেজটা খানিকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করে বিভোর। আইডিটা কি আসল নাকি নকল বুঝতে বেগ পেতে হচ্ছে তাকে। সারা জীবন পড়াশোনা নিয়ে থাকায় এইসব বাহ্যিক জ্ঞান খুবই কম তার। কিছু একটা ভেবে টাইপ করতে বসে বিভোর। সন্ধ্যাকে আসলে সন্ধ্যা তারা, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে অন্য কোনো নক্ষত্র? মেসেজ পাঠিয়ে ওটির জন্য রেডি হয় বিভোর। মস্তিষ্কের ডাক্তার আর ডক্টর বিভোর কাঞ্জিলাল হলো একজন সম্মানীয় ব্যক্তিত্ব। হসপিটাল জুড়ে শুধুই বিভোরের নাম। তখন 30 বছরের এই ডাক্তারের রূপে পাগল হয়ে অনেকেই বেনামি ওষুধ নিয়ে আসে মহিলারা। সেদিন হসপিটাল থেকে বাড়ি ফিরে ফোন চেক করতেই 5 ঘন্টা আগে সন্ধ্যা তার আইডি থেকে আসা মেসেজটা পায়। সন্ধ্যা তারার মাঝেই লুকিয়ে আছে এই মানবীর গোপন পরিচয়। বিভোর মুচকি হেসে মেসেজ দেখে। সন্ধ্যা নাকি তারা? অপর প্রান্ত থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানেই সিন হয় মেসেজটি। সন্ধ্যা তারার মাঝেই লুকিয়ে আছে এই মানবীর গোপন পরিচয়। সেখানে আমি নিজে নক্ষত্র হই কি করে, যেখানে আমার আকাশেই বসবাস লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্রের। বিভোর একটা বিশ্বজয় করা হাসি দেয়, মানে বুঝতে পেরেছে সে গোপন পরিচয় উপলব্ধি করতে পেরেছে। ভোরের আকাশে একটা শুকতারার বড্ড অভাব, তাই সন্ধ্যার আকাশের সন্ধ্যাকে ভোরের আকাশে খুবই প্রয়োজন ম্যাডাম। সাক্ষাৎ বিনা সন্ধ্যা তারা যে কখনো ভোরের আকাশে শুকতারা হতে পারবে না ডক্টর সাহেব। বিভোরের কৌতূহল বেড়েই চলেছে। আবারও টাইপ শুরু করে সে। সন্ধ্যা আর ভোরের মিলনস্থল যে একমাত্র ওই শুক্র গ্রহ। সময় ভেদে যে সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা আর ভোরের আকাশের শুকতারা। তাহলে পরজন্মে পৃথিবী গ্রহের ভোর না হয়ে শুক্র গ্রহের ভোর হন, দেখা হবে তখন আমাদের। এই পৃথিবীতে সন্ধ্যা আর ভোরের মিলন ঘটবে। কথার মায়াজালে যে আটকে আছে মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর বিভোর। অবাধ্য মন, মস্তিষ্ক দুটোই। দিবা স্বপ্ন না দেখে এই মায়া জাল থেকে বেরিয়ে পড়ুন ডক্টর সাহেব। মায়া বাড়লে কিন্তু বেরোতে পারবেন না আর। সন্ধ্যার ভোরের মিলন কোনোদিনই সম্ভব না। সময় বহমান সময় বহমান। সেকেন্ড, মিনিট আর ঘন্টার কাঁটায় বাঁধা ঘড়িটা টিকটিক শব্দে জানান দিচ্ছে সময় নদীর স্রোতের মতোই বয়ে চলে। কেটে গেছে 48টা ঘন্টা। বিভোর আর কোনো খারাপ ব্যবহার করেনি সৈরতীর সাথে। আজ অষ্টমঙ্গলার অনুষ্ঠান। অনেক দোটানার পর একটা মাঝামাঝি সিদ্ধান্তে এসে পৌঁছেছে সবাই। বিনিতা আর সৌজন্য সকালে আসবে বিভোরদের বাড়িতে। সারাটা দিন থেকে অষ্টমঙ্গলার সমস্ত নিয়ম পালন করে সূর্য ডোবার আগেই ওরা বিভোর আর সৈরতীকে নিয়ে ফিরবে। বিভোরের বাবা মা না থাকায় সব দায়িত্বটাই এসে পড়েছে সৈরতীর কাঁধে। সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়েছে সৈরতীর আয়োজন করতে। সকাল সকাল বিভোর বাজার থেকে চিকেন, মাটন, শাকসবজি সহ অনেক ধরনের মাছ কিনে এনেছে। সৈরতী সবটা একা না
সৈরতী সবটাই একা না করতে পারায় বিভোর টুকটাক সাহায্য করছে সৈরতীকে। একটা অনুরোধ করব। বিভোর সবজি কাটাতেই মনোযোগ রেখে সৈরতীর দিকে না তাকিয়েই সম্মতি দেয় ওকে। আমার ভাইয়ার সামনে এমন কোনো ব্যবহার করবেন না যেটা ও বুঝতে পারে, যেটা দেখে যে ওর বোন ভালো নেই। থমকে যায় বিভোর, ছুরিটা রেখে সৈরতীর দিকে তাকায়। সৈরতী তখনও মাছ ভাজতে ব্যস্ত। বিভোর আবারও ছুরিটা তুলে নিয়ে সবজি কাটায় মনোযোগ দেয়। আমাকে কিছুটা সময় দেবে শরীরে? সৈরতী ভ্রু কুঁচকে তাকায় বিভোরের দিকে। বিভোর তখন ওর দিকেই তাকিয়ে আছে। সময়? কিসের সময়? তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে আমার কিছুটা সময়ের প্রয়োজন। তাচ্ছিল্যের হাসি হাসে সৈরতী। নিজের সোনায় বাঁধানো ভাগ্যটাকে দেখে নিজেরই হাসি পায় ওর। আমার বয়ফ্রেন্ড আছে ডক্টর বাবু। আপনি স্ত্রী হিসেবে মানলেও আমি আপনাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিব না। এই বিষয়ে তাহলে তোমার বাবার সাথে কথা বলে আমাকে মুক্তি দাও। দম বন্ধ হয়ে আসছে আমার এই মিথ্যে সম্পর্কে। দিয়ে দেব খুব তাড়াতাড়ি। বিভোরের সবজি কাটা হয়ে গেলে বিভোর সেগুলো ধুয়ে রান্নাঘর থেকে গিয়ে ড্রয়িং রুমের সোফায় ল্যাপটপ খুলে বসে। সৈরতী মাছ ভাজছে, কিন্তু শেষ মাছটা তেলে ছাড়তে গিয়েই ঘটে যায় এক বিপত্তি। অমনোযোগী সৈরতীর ডান হাতে এসে পড়ে অতিরিক্ত গরম তেলের অনেকটা অংশ। ব্যথায় চিৎকার করে ওঠে সৈরতী। সৈরতীর চিৎকারে ভয় পেয়ে যায় বিভোর। চটপট ল্যাপটপটা রেখেই ছুটে আসে রান্নাঘরে। কি হয়েছে? সৈরতীকে হাত চেপে দাঁড়িয়ে থাকতে দেখে যা বুঝার বুঝে যায় বিভোর। তড়িৎ গতিতে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে একটা পাত্রে ঢেলে সেখানেই চেপে ধরে সৈরতীর হাতটা। সৈরতী দাঁত চেপে ব্যথা সহ্য করে যাচ্ছে। মাছ পড়ে যাচ্ছে। বিভোর একবার তাকায় ওভেনের দিকে, সেটা অন করাই আছে। হাত তুলবে না জল থেকে, আমি দেখেছি ওই দিকটা। সৈরতীর কথায় রেগে যায় বিভোর। খুন্তিটা কড়াইতে রেখেই সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে সোফায় ল্যাপটপটা নিয়ে উপরে চলে যায়। সৈরতী হতভম্বের ন্যায় দাঁড়িয়ে থাকে ওখানে। কিছুক্ষণ পর ধোয়ার গন্ধ পেতেই ওর খেয়াল হয় কড়াইতে মাছ আছে। হাতটা জল থেকে তুলে কোনো রকম গিয়ে খুন্তিটা নাড়ে। আস্তে আস্তে সব রান্নাই শেষ করে সৈরতী। ড্রয়িং রুমের ঘড়িতে চোখ যেতেই চোখ কপালে উঠে সৈরতীর। 11টা বেজে 13 মিনিট। এখনো আসার নাম নেই সৌজন্য আর বিনুতা। এখানে আসো। বিভোরের আওয়াজে সোফার দিকে চোখ যেতেই দেখতে পায় বিভোর সোফায় বসে আছে। সৈরতী গ্যাস অফ করে পা বাড়ায় বিভোরের দিকে। বলুন। বসো। কি? বিভোর সৈরতীর বাম হাতটা ধরে জোর করে বসিয়ে দেয় ওকে নিজের পাশে। তারপর একটা অয়েন্টমেন্ট নিয়ে সৈরতীর ডান হাতের পোড়া অংশটায় ভালো করে লাগিয়ে দিতে থাকে। সৈরতী অবাক হয়ে তাকিয়ে আছে বিভোরের দিকে। এটাই তো ও চেয়েছিল। তার ডাক্তার সাহেবকে তো এভাবে পাশে চেয়েছিল সে। অয়েন্টমেন্ট লাগাতে লাগাতে কিছু একটা মনে পড়তেই ভ্রু কুচকায় বিভোর। আচ্ছা, তুমি জানো কোন কলেজে পড়ো? কেন বলুন তো? পাল্টা প্রশ্ন করো না, যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। তোমার কলেজের সন্ধ্যা নামে কেউ আছে? বিভোরের এমন সরাসরি প্রশ্নে ভীষণ খায় সৈরতী। বিভোর সৈরতীর মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ বিষম খেলে যে? কিছু না, এমনি। আচ্ছা এবার বলো তো, সন্ধ্যা নামের কাউকে চেনো তুমি? স্বপ্ন ঢোক গিলে সৈরতী খুব গভীর ভাবে ভেবেও মনে করতে পারে না বিভোরকে কখনো ওর কলেজের নাম বলেছিল কিনা। এখন কি উত্তর দিবে বিভোরকে সেটাই ভেবে হিমশিম খায় সৈরতী। একটা সোজা প্রশ্ন করছি, তাতে এত ঘামছো কেন? সন্ধ্যা কে ডক্টর বাবু? স্পেশাল কেউ? অনেক স্পেশাল। আমাকে ভুল বুঝে চলে গেছে। আমি ওকে খুঁজছি। ওকে খুঁজে আমায় পেতেই হবে। সন্ধ্যাকে ছাড়া যে ভোরের আকাশ শূন্য। দাদাই ভাই। ছোট বোনের গলার স্বর শুনে দরজার দিকে তাকাতেই মোহনের হাসি মুখটা দেখতে পায় বিভোর। চোখটা ছলছল করে উঠে তার। দরজার দিকে এগিয়ে যেতেই বিনিতা ছুটে এসে জড়িয়ে ধরে তার ভাইকে। কেমন আছিস দাদা ভাই? বোনকে একেবারে ভুলে গেছিস নাকি রে? একদিনও ফোন ধরে খবর নিস না। তুই এভাবে দৌড়ে এলি কেন? তুই কি ভুলে যাচ্ছিস তুই এখন একা না? এই স্টেজটা খুব সাবধানে চলাফেরা করতে হবে। একদিনও ফোন করে খবর নিস না, আজও আমাকে বকবি তুই?
আমার না বিয়ে হয়ে গেছে, আমি তো বড় হয়ে গেছি এখন। দাদা ভাই, অভিমানে ঠোঁট ফোলায় বিনিতা। একদিকে চলতে থাকে বিভোর বিনিতার খুনসুটি, অন্যদিকে সৌজন্য গুটি গুটি পায়ে সৈরতির কাছে এসে মাথায় একটা চাটি মারে। সৈরতি মাথায় হাত দিয়ে রাগী চোখে তাকায় সৌজন্যের দিকে। নিতুকে দেখে শেখ কেমন করে ওর দাদাকে জড়িয়ে ধরলো, আর তুই? আমি যে দাঁড়িয়ে আছি তোর সামনে সেই খেয়াল নেই? তুইও দেখে শেখ বৌদির দাদা ভাই কেমন বৌদিকে আদর করে দিচ্ছে, আর তুই তো এসেই আমার চাটি মারলি। বেশ করেছি। বড় দাদা এসেছে, কোথায় একটু পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তা না করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস। উম, এখানে দাদা বোনের সম্পর্ক ছাড়ো, এখন আমি তোর বউয়ের বড় বৌদি, সেই হিসেবে তোরও বড় বৌদি, তুই প্রণাম কর আমায়। সৌজন্য মুখ বাঁকিয়ে সৈরতির দিকে পিছন করে দাঁড়ায়। সৈরতিও কম যায় না। সৌজন্যর মতো করে পেছন ঘুরে ওরে পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় সে। কেমন আছিস রীতি? সৌজন্যের এমন আবেগ মাখা কণ্ঠের স্বর এড়িয়ে যেতে পারে না সৈরতি। সামনে ঘুরে মুখ গুজে দাদার বুকে, চোখ দিয়ে বেরিয়ে আসে কয়েক ফোঁটা নোনা জল। তোরা সবাই এক, বিয়ের পর যে বোনের খোঁজ খবর রাখতে হয় সেটা ভুলেই গিয়েছিস। কদিন পর তো দেখবো বোনকেই ভুলে গেছিস ভাইয়া। সৌজন্য পরম মমতায় হাত বুলিয়ে দেয় সৈরতির মাথায়। তুই যে আমার সবটা জুড়ে আছিস রীতি, তোকে কি করে ভুলে যাই? আমার জীবনের দ্বিতীয় নারী তুই, আমার জীবনের প্রথমা নারী, আমার মমতাময়ী মায়ের পাশেই যে তোর অবস্থান, তোকে তোর জায়গা থেকে কিভাবে সরাই বলতো? সৈরতি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে সৌজন্যের বুকে। সৌজন্য বোনের সাথে হাজারো রসিকতা তামাশা ইয়ার্কি করলেও বোনের চোখের জল সে সহ্য করতে পারে না। চুপ কর রীতি, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। তুই যদি এখনই কান্না না থামাস তাহলে আমি চলে যাব কিন্তু এখান থেকে। সৈরতি ভেজা চোখে মুখ তুলে তাকায় সৌজন্যের দিকে, তারপর ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ায়। এবার সৌজন্যের খেয়াল হয় সৈরতির হাতের দিকে। সৈরতের ডান হাতটা চেপে ধরে সৌজন্য। তোর হাতে কি হয়েছে? সৈরতি একবার বিভোরের দিকে তাকায়, বিভোরও ওর দিকেই তাকিয়ে আছে। বিনিতা আর সৌজন্য সৈরতির উত্তর জানার জন্য অপেক্ষা করে আছে। এতটা পুড়লো কিভাবে তোর হাত? কি হয়েছে বল আমাকে। তুই রান্না করেছিস? তোর আগুনে ফোবিয়া থাকা সত্ত্বেও তুই আগুনের সামনে গেছিস? ওই বাড়িতে তোকে আগুনের থেকে দূরে দূরে রেখেও এই বাড়িতে এসে তুই আগুনের সামনে গেছিস? এই বাড়িতে তুই ভালো আছিস তো বোন? বিভোর যেন অপরাধী দৃষ্টিতে তাকায় সৌজন্যের দিকে। ও যদি আগে জানতো সৈরতির আগুনে ফোবিয়া আছে, তাহলে কখনোই ওকে আগুনের সামনে যেতে দিত না। আর যাই হোক, প্রতিশোধ নিতে গিয়ে তো আর কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না সে। আমি কালই একটা কাজের লোক পাঠিয়ে দিব এই বাড়িতে। তার কোনো দরকার নেই ভাইয়া, আসলে এই বাড়ির কাজের মেয়েটা কয়েকদিনের জন্য তার গ্রামের বাড়ি গেছে, তাই আমি আর উনি মিলেই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। বিভোর অবাক হয়ে দেখছে সৈরতিকে। ওকে ওর দাদার কাছে খারাপ করবে না বলেই মিথ্যেটা কত অনায়াসে বলে দিল সে। এটা ভেবে খুব আশ্চর্য হয়ে যায় বিভোর। দুপুর গড়িয়ে বিকেল হয়। সারাদিন এত রান্না বান্না করা, খেতে দেওয়া এইসব করে প্রচন্ড ক্লান্ত শরীর নিয়ে দুপুরে গা এলিয়ে দিতেই চোখ দুটো ঘুমে ভর করে আসে সৈরতির। সে ঘুম থেকে এখনো উঠেনি সে। এদিকে সবাই রেডি হয়ে গেছে লাহিড়ী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সৈরতি এখনো গভীর ঘুমে মগ্ন। বিভোর পরে মহাবিপদে। ঘুমের মধ্যেও খুব এলোমেলো ভাবেই শুয়ে আছে সৈরতি। বিভোরের খুব অস্বস্তি হচ্ছে সৈরতিকে এমন অবস্থায় দেখে, কিন্তু শেষমেশ কোনো উপায় না দেখে সৈরতির কাছে যায় বিভোর। চোখ বন্ধ করে কাপা কাপা হাতে হাঁটুর কাছে উঠে আসা শাড়িটা নামিয়ে দিল পা পর্যন্ত। আঁচলটা দিয়ে ভালো করে পেটটা ঢেকে দেয়। আসতে পারি? বিভোর হাত সরিয়ে দরজার দিকে তাকাতেই দেখে সৌজন্য দাঁড়িয়ে আছে। বিভোর একবার সৈরতিকে ভালো করে দেখে নেয়, সবকিছু ঠিকঠাকই আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ এসো। সৌজন্য মৃদু হেসে রুমে প্রবেশ করে। বিছানার দিকে চোখ যেতেই দেখে সৈরতি এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমাচ্ছে রীতি? কখন যাবে?
সূর্য ডুবার পর গেলে কিন্তু মা খুব রাগারাগি করবে। সৌজন্য, তুমি ওকে একটু ঘুম থেকে তুলবে? আমি তাহলে নিতুর কাছে যেতাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি ওকে ডাকছি। বিভোর একবার সৈরতীর দিকে তাকিয়ে বেরিয়ে যায় রুম থেকে, কিন্তু বিভোর নিতুর কাছে যায় না, সোজা চলে যায় ওর বাবা মার রুমে, গিয়ে দরজা আটকে দেয়, ফোন লাগায় কাউকে। হ্যালো সৌভিক, তোকে আমার এই মুহূর্তে খুব দরকার রে ভাই। বাব্বা, এতদিন পরে ডাক্তার বাবুর মনে পড়লো এই পুলিশ মামা বন্ধুকে। অনেক কিছু হয়ে গেছে ভাই এই 1 মাসে। আমার মনে হচ্ছে আমি কোন একটা পাকে পড়ে গেছি। কোন একটা রহস্য আমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। এখন তোর সাহায্য আমার খুব দরকার। কি হয়েছে খুলে বল। আমি তোকে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি। তার নাম, স্কুল, কলেজ সবার ইনফরমেশন আমার চাই। এমনকি ওর ফেসবুক আইডিটাও চাই আমার। নাম ধাম স্কুল কলেজের নাম জানতে পারবো, কিন্তু ফেসবুক, ওটা তো মেয়েদের নামেই হবে তাই না? হয়তো। তবে তোকে আর একটা ফেসবুক আইডি দিচ্ছি, যেটা এখন ডিএক্টিভ করা। ওর আইডি সব ইনফরমেশন আমার লাগবে, যে করে হোক। কোন লোকেশন থেকে ইউজ করা হচ্ছে, কোন ফোন থেকে লগ ইন করা হচ্ছে, সবকিছু। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। 2 দিন সময় দিয়ে আমায়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মেয়েটা কে রে? কার ব্যাপারে এত ইনফরমেশন চাইছিস তুই? সব বলবো তোকে, আগে পুরো ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হই আমি। ওকে, তুই এত টেনশন করিস না। টেনশন করছি না আমি, তুই আছিস তো আমার টেনশন কমানোর জন্য। তোর ছেলে কেমন আছে বল? পুরো ফার্স্ট ক্লাস। কদিন পরে 2 বছর কমপ্লিট হবে সার্থকের। দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। ওকে, আইল কল ইউ লেটার, বাই। ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে দরজা খুললো বিভোর। দরজা খুলে বিনিতাকে দেখে অবাক হয় বিভোর। তুই এখানে? তোকে ডাকতে এসেছিলাম, এসে দেখলাম দরজা বন্ধ, তাই ওয়েট করছিলাম। তোকে না বলেছি এই অবস্থায় একদম সিঁড়ি দিয়ে ওঠানামা করবি না? এই যে মাথার ডাক্তার, এবার একটু চিন্তা কমাও। আমি সাবধানে উঠেছি, এত চিন্তা করিস না। অত চিন্তা করিস না তো আমাকে নিয়ে। তোর ননদ ঘুম থেকে উঠছে? হুম, ওই দেখো রেডিও হয়ে গেছে। বিভোর উপর থেকে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকাতেই চমকে ওঠে। সৈরতী সেজেগুজে দাঁড়িয়ে আছে। অবাক হয় বিভোর। 20 মিনিটও হয়নি ওই রুমের থেকে সৈরতীকে গভীর ঘুমে দেখে বেরিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটা রেডি হলো কি করে? এটা ভেবেই কোনো কুল কিনারা খুঁজে পায় না বিভোর। এই দাদা ভাই, চল যেতে হবে তো, দেরি হলে কিন্তু মা রেগে যাবেন খুব। তোর ননদ কি ম্যাজিক জানে নাকি রে? কেন রে দাদা ভাই? আগের সপ্তাহে তো মন জয় করে নিল নাকি ওর ম্যারেজ দিয়ে। শুধু ফালতু কথা। এত তাড়াতাড়ি রেডি হলো কি করে সেটাই বলছিলাম। সেটা তুই তোর বউকে জিজ্ঞাসা করে নিস। এখন চল। গাড়ি চলছে আপন মনে। সৌজন্য ড্রাইভিং সিটে, বিনিতা ওর পাশে, আর বিভোর সৈরতী পেছনে বসেছে। কাঞ্জিলাল বাড়ি থেকে লাহিড়ী বাড়ির দূরত্ব 1 ঘন্টা। সৈরতীর ভালো করে ঘুম না হওয়ায় সে আবারও গাড়িতে ঘুমোচ্ছে। বিভোর বারবার তাকাচ্ছে সৈরতীর দিকে। কি মনে হতেই সৈরতীর ডান হাতটা নিজের হাতে তুলে নেয় বিভোর। মধ্যমা আর অনামিকা আঙ্গুলের ঠিক মাঝে অবস্থিত কালো রঙের তিলটায় হাত বুলায় সে। মনের মধ্যে ভেসে আসে সন্ধ্যা তারা প্রোফাইলের সে আংটি পরা হাতটার ছবি। চোখ খুলে বিভোর। তুমি যদি সত্যি আমার সন্ধ্যা তারা হও, তাহলে আমার থেকে সত্যিটা লুকানোর জন্য খুব বড় শাস্তি পেতে হবে তোমায়। হাতে কারো স্পর্শ পেয়ে পিটপিট করে চোখ খুলে সৈরতী নিজের হাতটা বিভোরের হাতে আবিষ্কার করে সে। বিষয়টা খুব আশ্চর্যজনক লাগে সৈরতীর কাছে। চট করে হাতটা সরিয়ে নিলে অপ্রস্তুত হয় বিভোর। সৈরতীকে জাগ্রত দেখে শুকনো ঢোক গিলে সে। তার উপর সৈরতী ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলবে ও সৈরতীকে এখন? তো তোমার হাতের ক্ষতটা দেখছিলাম, এখনো তো লাল হয়ে আছে। অয়েন্টমেন্টের সাথে করে নিয়েছো? বিভোরের কথায় বিনিতা পেছন থেকে তাকালো। সৌজন্য একবার তাকিয়ে আবার ড্রাইভিং এ মন দিল। দাদা ভাই, তুই চিন্তা করিস না, বাড়িতে ওয়েটমেন্ট আছে। বিনিতা কথাটা বলেই মুখ টিপে হেসে সৌজন্যের দিকে তাকালো। বোনের বরকে বোনের প্রতি এতটা কেয়ারিং হতে দেখে বিভোরের প্রতি একটা ভালো লাগা কাজ করলো সৌজন্যের মনে। কিন্তু সৈরতীর মনে এখনো সন্দেহ কাজ করছে।
বিভোরের বলা কথাটা ঠিক হজম করতে পারেনিও। রীতি, তোর সব বই তো আমার বাড়িতে, তুই বই ছাড়া কলেজে যাচ্ছিস কি করে? সৌজন্য গাড়ি চালাতে চালাতে প্রশ্ন ছুড়ে দিল সৈরতীকে। 2 দিন বই ছাড়াই যেতে হয়েছে। স্যারদের কোনো রকমই ম্যানেজ দিয়েছি, কাল ওই বাড়ি থেকে সব বই নিয়ে আসতে হবে। আচ্ছা বোন, তোকে বিবাহিত অবস্থায় দেখে তোদের এই সন্দীপ স্যারের রিয়েকশন কেমন হয়ে গেল? সৈরতী সৌজন্যের প্রশ্নে একবার আর চোখে তাকায় বিভোরের দিকে। বিভোর ভ্রু কুচকে তাকিয়ে আছে ওর দিকে। এই সন্দীপ স্যারটাকে সৌজন্য? রীতি, তোকে সন্দীপ স্যারের কথাই বলেনি? আরে ওই সন্দীপ স্যার বোনের কলেজের ভূগোল প্রফেসর, বোনকে খুব পছন্দ করে, ওকে লাভ লেটারও দিয়েছিল। বিভোর তাকায় সৈরতীর দিকে। বাহ, তোমার বোনের তো দেখছি খুব ডিমান্ড। তাহলে ওই সন্দীপ স্যারের সাথে বিয়ে দিলে না কেন? সন্দীপ স্যারকে রীতি পছন্দ করতো না, ও অ্যাকসেপ্ট করেনি ওনার প্রপোজাল। বিভোরের চাউনি দেখে বিরক্ত হয় সৈরতী। পুরো কথোপকথনটাই বিষাক্ত মনে হতে থাকে ওর। ভাইয়া, তুই ওনাকে কেন এইসব কথা বলছিস বলতো? এক কথার আরেক মানে বের করেন উনি। বিবরদা, তোর হাজবেন্ড হয় রীতি, সম্মান কর। যথেষ্ট সম্মান করি আমি ওনাকে। বৌদি, তোমার বরকে বলে দাও তো বেশি জ্ঞান না দিতে, না হলে আমিও বলে দেব তোমাদের বিয়ের আগে ভাইয়ের সমস্ত গোপন কথা। গোপন কথা? কি গোপন কথা রীতি? সৌজন্য শুকনো ঢোক গিলে। ওর বোন যে ওকে এভাবে ব্ল্যাকমেল করবে ও ভাবতেও পারেনি। তোমরা সবাই একটু চুপ করবে, আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। সৌজন্যের কথায় সবাই চুপ করে যায়। সৈরতী একবার বিভোরের দিকে তাকিয়ে জানলার বাইরে দিয়ে কলকাতা শহরটাকে দেখতে থাকে। সূর্য ডোবার মুহূর্তটা কলকাতা শহরে যেন আরো বেশি সৌন্দর্য এনে দিয়েছে। বিভোর তাকায় সৈরতীর দিকে। গলার স্বরটা খুব নিম্নে এনে বলে, সন্দীপ স্যার কি তোমার বয়ফ্রেন্ডের শুয়ে? সন্দীপ স্যারকে তোমার বয়ফ্রেন্ড সরিয়ে দিই। চৌকিতে জানলা থেকে মুখ সরিয়ে বিভোরের দিকে তাকায় সৈরতী। আপনি আজ একটু বেশি কৌতূহল দেখাচ্ছেন মনে হচ্ছে আমার বিষয়ে। ভরকে যায় বিভোর। নিজের কৌতূহল নিয়ে নিজেই বিরক্ত হয় সে। সৈরতী আবারও জানলার বাইরে তাকায়। তোমার বিষয়ে সব জানার অধিকার আমার আছে। আবারও মাথা ঘোরায় সৈরতী। সৌজন্য আর বিনিতাকে একবার দেখে নিয়ে বিভোরের কাছে খানিকটা এগিয়ে যায় সে। ফুলসজ্জার রাতে যে স্বামী তার স্ত্রীর কপাল কাটার কারণ হয়, সে আর যাই হোক স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। বিভোর সৈরতীর কপালের দিকে তাকায়। কপালের ব্যান্ডেজটা খুলে ফেললে খুব গভীরভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে কাটা দাগটা এখনো আছে। মনে মনে অনুশোচনা হয় বিভোরের। সন্ধ্যা আইডি ডিঅ্যাক্টিভ করায় সেই রাগটা পুরোপুরি সৈরতীর উপর দেখিয়েছে সেদিন সে। সৈরতী বিভোরকে চুপ করে থাকতে দেখে তাচ্ছিল্যভাবে হাসে। সমস্ত কথা কি হারিয়ে গেল ডক্টর বিভোর কাঞ্জিলাল? অন্ধকার হওয়ার আগেই সবাই পৌঁছে যায় লাহিড়ী বাড়িতে। পুরোহিত ওদের বিয়ের জোর খোলার জন্য আগে থেকে অপেক্ষা করছিল। ওরা যেতেই পুজো শুরু হয়। পুজো শেষ হতে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে রাত 10টা বেজে যায়। ফুলসজ্জার রাতে যে স্বামী তার স্ত্রীর কপাল কাটার কারণ হয়, সে আর যাই হোক স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। বিভোর সৈরতীর কপালের দিকে তাকায়। কপালের ব্যান্ডেজটা খুলে ফেললে খুব গভীরভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে কাটা দাগটা এখনো আছে। মনে মনে অনুশোচনা হয় বিভোরের। সন্ধ্যা আইডি ডিঅ্যাক্টিভ করায় সেই রাগটা পুরোপুরি সৈরতীর উপর দেখিয়েছে সেদিন সে। সৈরতী বিভোরকে চুপ করে থাকতে দেখে তাচ্ছিল্যভাবে হাসে। সমস্ত কথা কি হারিয়ে গেল ডক্টর বিভোর কাঞ্জিলাল? অন্ধকার হওয়ার আগেই সবাই পৌঁছে যায় লাহিড়ী বাড়িতে। পুরোহিত ওদের বিয়ের জোর খোলার জন্য আগে থেকে অপেক্ষা করছিল। ওরা যেতেই পুজো শুরু হয়। পুজো শেষ হতে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে রাত 10টা বেজে যায়। সৈরতীর রুমেই বিভোর আর সৈরতী থাকবে। ওই বাড়িতে এক রুমে না থাকলেও এখানে থাকতে বাধ্য হচ্ছে বিভোর। সে নিয়ে অবশ্য খুব বিরক্ত সে। মুখ বেজার করে একটা চেয়ারে বসে আছে বিভোর। সৈরতী একটা জলের মগ নিয়ে রুমে ঢুকে বিভোরকে বেজার মুখ করে থাকতে দেখে খুব হাসি পায় তার। কোন রকমে হাসিটা চেপে রেখে জলের মগটা টেবিলে রাখে সে। তারপর বিছানার চাদরটা ভালো করে টান টান করে বালিশটা পজিশন মতো রাখে। এতক্ষণ ধরে সৈরতীকে আর চোখে দেখছে বিভোর।
এক রুমে থাকতে হচ্ছে, তাতে সৈরতীর চোখে মুখে কোনো আপত্তির ছাপ না দেখে রাগটা মাথা চড়ে বসে বিভোরের। তার মধ্যে সৈরতীর একটা কথা আগুনে ঘি ঢালার কাজ করেই দিল। বিছানা রেডি আছে, এসে শুয়ে পড়ুন। হাতে থাকা ফোনটা বিছানায় ছুঁড়ে মারে বিভোর। সৈরতী কেঁপে উঠে বিভোর সৈরতীকে দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে। সৈরতী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে এক বিছানা শোয়ার খুব ইচ্ছা, তাই না? চলো, তোমাকে আজ দেখাবো বিভোরের কতটা ভয়ঙ্কর একজন মানুষ। আপনি ভুল করছেন ডক্টর বাবু, আমি এই রুমে ঘুমাবো না। ওই বাড়িতে আপনি আমার জন্য নিজের রুম ছেড়ে অন্য রুমে থাকেন, আর আমার বাড়িতে আমার রুমটা আমি আপনার স্বস্তির জন্য নির্দ্বিধায় ছেড়ে দিতে পারি। বিভোরের হাতের বাঁধন একটু আলগা মানে? সবাই ঘুমিয়ে গেলে আমি লুকিয়ে লুকিয়ে গেস্ট রুমে চলে যাব, আবার সকাল হওয়ার আগেই ফিরে আসবো, কেউ সন্দেহ করবে না। হয়। বিভোর সৈরতীর কথায় অবাক হয়। মেয়েটা যে এমন ভাবতে পারে সেটা কল্পনার বাইরে ছিল বিভোরের। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে সে। আপনি শুয়ে পড়ুন দরজা আটকে, আমি ভোরবেলা এসে নক করলে খুলে দেবেন। সৈরতী ওর হ্যান্ডব্যাগ থেকে মোবাইল চার্জার আর হেডফোনটা বের করে বিছানা থেকে মোবাইলটা তুলে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু বাধা পায়। ঘুরে দেখে বিভোর ওর হাতটা ধরে রেখেছে। সৈরতী ভ্রু কুচকে তাকায় বিভোরের দিকে। ম্যানেজ করে নেব, অন্য রুমে যেতে হবে না। আপনার ঘুম হবে না আমি এই রুমে থাকলে। একটা রাতের ব্যাপার তো, ম্যানেজ করে নেব। বিছানায় শুয়ে পড়ো। আপনি? মাঝে বালিশ দিয়ে দুজন দুপাশে ঘুমাবো। আপনার অস্বস্তি হবে। বিয়ের আগে যখন এটা ভাবুনি, এখনো ভাবতে হবে না। আমি নিজের সীমানাতেই থাকবো। সৈরতী বিভোরের থেকে হাতটা ছাড়িয়ে বিছানার এক প্রান্তে গিয়ে বসে। আমাকে বিয়ে করে আপনার খুব আফসোস হচ্ছে তাই না? আমার উপর খুব ঘৃণা হচ্ছে, খুন করতে ইচ্ছে করছে আমায়। এই কথাগুলো দুদিন পর জিজ্ঞাসা করো, সেদিন উত্তর দেব। এই দুটো দিনে কি কিছু বদলাবে ডক্টর কাঞ্জিলাল? হয়তো অনেক কিছু বদলাবে, আর না হয়তো কিছুই বদলাবে না। আপনি এত ভনিতা করে কথা বলছেন কেন ডক্টর সাহেব? ডাক্তার সাহেব, এই ডাকটা তুমি কোথা থেকে শিখলে? শুকনো ঢোক গিলে সৈরতী, তবে বিভোরের কথার সুরে ও হেয়ালি খুঁজে পায়। এটা তো একটা সাধারণ সম্বোধন, এই নামটা কি কোনো শেখার বিষয়? সৈরতীর এমন সরাসরি উত্তরে ভরকে যায় বিভোর। এভাবে কিছু জানা যাবে না, তাই জিজ্ঞেস না করাটাই উত্তম বলে মনে করে বিভোর। রাত হয়েছে, শুয়ে পড়ো। টং টুক দুবার শব্দ করে বেজে উঠে ড্রয়িং রুমের রাজকীয় ঘড়িটা। বাইরে ঘুটঘুটে অন্ধকার, হয়তো অমাবস্যার রাত, তাই কোথাও আলোর ছিটে ফোটাও নেই। বিভোরের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। অচেনা জায়গা, হয়তো ঘুম ধরছে না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে একটা চিন্তায় মাথায় এলো ওর। এভাবে নির্ঘুম রাত কাটানোর থেকে এই নির্ঘুমের সুযোগ নেওয়া উচিত। সৈরতীর দিকে তাকাতেই খুঁজে পেয়ে গেল তার কাঙ্ক্ষিত জিনিসটি। সৈরতীর বাম সাইডে রাখা ওর ব্যক্তিগত মুঠোফোনটি আস্তে আস্তে হাতে গিয়ে নিয়ে যায় বিভোর সেই দিকে। সৈরতী একবার নড়ে উঠায় হাত সরিয়ে নেয় বিভোর। দ্বিতীয়বারের চেষ্টাও ব্যর্থ হয়। আবার হাত নিয়ে গেলে ঘুমের মধ্যেই সৈরতী বিভোরের হাতটা আঁকড়ে ধরে, অন্যদিকে পাশ ফিরে যায়। বিভোর বিরক্ত হয়ে হাত সরিয়ে নিতে চাইলেও পেরে ওঠে না সে, তাই ওভাবেই হাতটা রেখে বিছানায় মাথা এলিয়ে দেয় বিভোর। সকাল 8টায় ঘুম ভাঙে বিভোরের। চোখ দুটো রোগড়ে বিছানায় উঠে বসে সে। পাশে তাকিয়ে দেখে সৈরতী নেই, তার মানে সৈরতী আগে উঠে গেছে। বিছানায় বসে বসে একটা বড় সড়ো হাই তোলে বিভোর। সেই সময় সৈরতী ঘরে ঢুকে হাতে কফির ট্রে নিয়ে। গুড মর্নিং, এই নিন আপনার কফি। আমি ব্রাশ না করে কফি খাই না। আচ্ছা ঠিক আছে, ব্রাশ করে ফ্রেশ হয়ে আসুন, বাথরুমে ব্রাশ, পেস্ট, টাওয়েল সব আছে। আমি তো ব্রাশ আনিনি। আপনি আসবেন শুনে বাবা আগে থেকেই আনিয়ে রেখেছিল। আমার সাথে এত বড় অন্যায় করে এখন এসেছেন ভালো মানুষই দেখাতে। আমার বাবা যেটা করেছেন তার জন্য একদিন উনি অনুতপ্ত হবেনই। মেয়ে বন্ধা বলে এভাবে জলে ভাসিয়ে দেওয়ার জন্য একদিন উনি আত্মগ্লানিতে ভুগবেন। সেদিন আপনি আপনার প্রতিশোধ পূরণ করতে পারবেন। বিভোর আর কিছু বলে না, বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। সৈরতী টেবিলে কফিটা রেখে বিছানা গোছায়। এমন সময় সৌজন্য রুমে আসে। সৈরতী অবাক হয়ে তাকায় সৌজন্যের দিকে। বাবা, এলি তাহলে আমার ঘরে?
আমি তো ভাবলাম বোনকে বিয়ে দিয়ে পর করে দিয়েছিস একেবারে। অত ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। যা গিয়ে আমার জন্য ডিম টোস্ট বানা। অনেকদিন খাইনি তোর হাতের ডিম টোস্ট। কি কপাল আমার! একদিনের জন্য বাপের বাড়ি এসেছি, এখানে এসেও খাটতে হবে আমায়। ওইসব বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কি রে? এটা তোর বাপের বাড়ি। তাহলে বাপের বাড়ি আগে, বাপেরটা জুড়িস কেন? নিজের বাড়িতে রাজরানী। এমা না না, আগের মতো চাকরানি হয়ে থাকবি। দাঁড়া ভাইয়া, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শুধু আমার সাথে ইয়ার্কি মারা, বের করছি আমি। সৌজন্য সুযোগ বুঝে রুম থেকে বেরিয়ে যায়। সৌরতীও সৌজন্যের পেছন পেছন দৌড়ায়। বিভোর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাউকে দেখতে পায় না, তাই বিছানায় বসে টেবিলে রাখা কফিটা খেতে শুরু করে। এভাবে শর্ত দিয়ে জামাইয়ের সাথে রীতির বিয়ে দেওয়াটা তোমার ঠিক হয়নি। স্ত্রী সমলতার কথায় চায়ের কাপটা মুখ থেকে নামায় সুভাষ লাহড়ী। চোখ বুজে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। আমার আর কিছু করার ছিল না লতা। 6 মাস আগে রীতির পেটে যন্ত্রণা হতো বলে যখন চেক আপ করাতে গিয়ে জানতে পারি মেয়েটার ইউটেরাস খুব উইক। ছোটবেলায় সেই অ্যাক্সিডেন্টের ফলে ওর ইউটেরাসে প্রায় ব্লিডিং হয়, যার ফলে ও ভবিষ্যতে কোনো দিনও সন্তান ধারণ করতে পারবে না। এটা শোনার পর আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। মেয়েটাকে কোনো দিনও জানতে দিইনি এই কথা, শুধুমাত্র কষ্ট পাবে বলে। তাহলে তুমি জামাইকে কেন জোর করলে রীতিকে বিয়ে করার জন্য? আমি জানতে পেরেছিলাম প্রীতি বিভোরকে ভালোবাসে, তাই মুখে হাসি দেখার জন্য আমি এটা করেছিলাম। কিন্তু জামাই তো রীতিকে ভালোবাসে না। আমাদের মেয়েটা যে হীরের টুকরো একটা মেয়ে। বিভোর যেদিন বুঝতে পারবে আমাদের রীতিকে, সেদিনও কিছুতেই মেয়েটাকে না ভালোবেসে থাকতে পারবে না। রীতি জানে জামাই নিজে ওর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু যেদিন ও জানতে পারবে আমরা এত বড় একটা সত্যি ওর থেকে লুকিয়েছি, সেদিন তো ও আমাদের ভুল বুঝবে শুভি। রীতি অবুঝ নয়, ওকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে ও সবটা। তবে ও যে মা হতে পারবে না এই কথাটা ও যেদিন জানতে পারবে, ও ভিতর থেকে একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে শুভি, জামাই যদি ওকে সামলাতে না পারে মেয়েটা নিজেকে শেষ করে দিতে পারে। চিন্তা করো না লতা, বিভোর ঠিক রীতিকে সামলে নেবে। দরজার বাইরেই দাঁড়িয়ে কথাগুলো শুনে আঁতকে ওঠে বিভোর। কারোর ঘরে আড়ি পাতা বিভোরের স্বভাব বিরুদ্ধ। তবুও রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় শাশুড়ির প্রথম কথাটা শুনে থমকে দাঁড়ায় বিভোর। কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরেই শ্বশুর শাশুড়ির পুরো কথোপকথনটা দরজার বাইরে দাঁড়িয়েই শুনে ফেলে বিভোর। পা দুটো থমকে গেছে বিভোরের। ও 3টে সত্য আজ জানতে পেরেছে। তার মানে শরীরই ঠিকই ছিল। ও জানতো যে কোনোদিনও ও জানতো যে ও মা হতে পারবে না কোনোদিন। আর ওর বাবা আমাকে শর্ত দিয়ে বিয়েতে রাজি করিয়েছেন। তবে এটা কি শুনলাম, শরীরই নাকি আমাকে আগে থেকে ভালোবাসতো। বিয়ের পর মেয়েদের জীবনটা পাল্টে যায়। নিজের হাতে তিল তিল করে সাজানো ঘর, শখের আসবাবপত্র, একান্ত ব্যক্তিগত ওই মাথা বালিশ, কোল বালিশ, বই খাতা নিয়ে সাজানো গোছানো স্টাডি টেবিল, বারান্দায় নিজের হাতে লাগানো ওই ফুল গাছ, নিজের পছন্দের জামা, সাজগোজের সব ছেড়ে চলে যেতে হয় অন্য একটা সংসারে। শৈশব থেকে ভালোবাসা, আদর আহ্লাদ দিয়ে বড় করেছে যারা, সেই বাবা মা ভাই বোনকেও ছাড়তে হয়। এতদিন ধরে নিজের বাড়ি বলে জেনে আসা বাড়িটাও হয়ে যায় বাপের বাড়ি নামে। নামের পাশে বাবার পদবিটা পাল্টে বসাতে হয় স্বামীর পদবি। অন্য দুজন অচেনা মানুষকে ডাকতে হয় বাবা আর মা। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বাবার বাড়িতে সৈরতীর আরো কয়েকদিন থাকার ইচ্ছে থাকলেও বিভোরের হসপিটালের জন্য চলে যেতে বাধ্য হচ্ছে সে। বুকের মধ্যে আপনজন ছেড়ে থাকার কষ্ট নিয়েই দ্বিতীয়বারের জন্য বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছে। আসার সময় সৌজন্যের গাড়ি করে আসায় বাড়ি ফেরার সময়, তাই ক্যাব বুক করতে হয়েছে বিভোরকে। জানালায় মাথা রেখে নাক টানতে টানতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সৈরতী। বিভোর সৈরতীকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না, তাই নিজের পকেট থেকে রুমালটা বের করে এগিয়ে দেয় সৈরতীর দিকে। সৈরতী রুমালটা নিয়ে নাক মুছলেই নাক ছিটকায় বিভোর। চোখের জল মোছার জন্য দিয়েছিলাম রুমালটা। কেন? চোখের জলটা বুঝি জল আর নাকের জলটা বুঝি জল না?
সুইমিং পুলের জন্য পানা পুকুরের জলের মধ্যে কিছু তো পার্থক্য আছে। বিভোর কথাটা বলতেই সৈরতী আরো বেশি করে রুমালটায় নাক মুছে। বিভোর চোখ মুখ কোঁচকায়। বিয়ের পরের দিন বাবা মাকে ছেড়ে আসার সময় তো এতটা কাঁদুনি, আজ যতটা কাঁদলে। সেদিন তো মোহে পড়েছিলাম, একটা স্বপ্ন নিয়ে নিজের বাড়ি ছেড়েছিলাম। আজ ওই স্বপ্নটাও ভেঙে গেছে। শ্বশুর বাড়িতে তো একদিনও আমার মনে হয়নি আমি ওই বাড়ির কেউ একজন। ঠিক আছে, এবার চুপ করে বাড়ি চলো। আর একটু যদি কেঁদেছো তাহলে তোমাকে এখানে ফেলে রেখেই চলে যাব। আপনি বাড়ি যাবেন নাকি একেবারে হসপিটালে? ওটি আছে, ইনশাল্লাহ হসপিটালে নেমে যাবো আমি। সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে। ঘড়ির ঘন্টার কাঁটাটা এখন 11টার ঘরে। বিভোর এখনো বাড়ি ফেরেনি। সৈরতী অনেকবার ফোন করেছে, প্রথম কয়েকবার রিং হয়ে কেটে গেলেও এখন ফোনটা সুইচ অফ বলছে। প্রচন্ড চিন্তায় মাথা ভারী হয়ে আসছে সৈরতীর। ক্রমাগত বসার ঘরে পায়চারি করে যাচ্ছে। ঘন্টার কাঁটা 11টার ঘর থেকে 11 আর 12-র মাঝামাঝি জায়গায় গিয়ে পৌঁছেছে। দরজার কলিং বেলটা বেজে উঠে। সৈরতী তড়িঘড়ি করে দরজা খুলল। ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে বিভোর। সৈরতী বিভোরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠে। বিভোর ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিলেন এতক্ষণ আপনি? আমার কি চিন্তা হয় না? বাড়িতে যে কেউ একজন চিন্তায় চিন্তায় মরে যাচ্ছে সেই খেয়াল রেখেছেন? ফোনটার সাথে রেখেছেন কেন? দরকারে যে পাওয়া যায় না এমন ফোন রেখে লাভ কি? হ্যাঁ, কেন এমন করেন ডক্টর সাহেব? আপনি যদি আর 10 মিনিট দেরি করতেন আমি বাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। বিভোর সৈরতের দুটো বাহু ধরে ওকে ভেতরে নিয়ে আসে। সোফায় ওকে বসিয়ে রেখে দরজা বন্ধ করে আবার সৈরতীর কাছে আসে। সৈরতী এখনো কেঁদে যাচ্ছে। বিভোর গ্লাসে জল ঢেলে সৈরতীকে দেয়। সৈরতী নেয় না। কোথায় ছিলেন এতক্ষণ? হসপিটালে এমার্জেন্সি পেশেন্ট আসে আটকে পড়েছিলাম। একটা ফোন করে সেটা জানানো যেত না? আচ্ছা মানলাম আপনার কাছে আমার গুরুত্ব নেই, তবুও যখন অতবার ফোন করলাম একবার তো রিসিভ করতে পারতেন। ফোনটা আমার কেবিনে রেখে চলে গিয়েছিলাম, আর এসে দেখি চার্জ শেষ হওয়ায় সুইচ অফ হয়ে গেছে। আপনি খুব খারাপ ডক্টর সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি খারাপ বাদে সবকিছু, কিন্তু এখন আমার খুব ক্ষুধা পেয়েছে। খেতে দেবে নাকি ফোন ধরার অপরাধে উপোস করিয়ে রাখবো তোমায়? সৈরতী নাক টেনে চোখের জলটা মুছে সোফা থেকে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। বিভোর ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই দেখে সৈরতী ওর পোড়া হাতটায় ফু দিচ্ছে। বিভোর এসে একটা চেয়ার টেনে বসে। সৈরতী ওর জন্য সাজিয়ে রাখা প্লেটটা এগিয়ে দেয়। কাল থেকে শেফালি খালা আসবে, তুমি কলেজ যাবে। শেফালি মাসিকে? এবারে সমস্ত কাজ উনিই করবেন। তার কোনো দরকার নেই, পারবো আমি। দরকার আছে, না হলে আবার তোমার বাবা বলবেন ওনার মেয়েকে আমি। করেন না বলছেন? দেখো, প্রথম কটা দিন আমার মাথা গরম ছিল, তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত। পুরোনো কথা বাদ দিন, এখন খেয়ে নিন, রাত হয়েছে। তুমিও বসে পড়ো। সৈরতীও পাশের চেয়ারটা টেনে বসে পড়ে। কিছুক্ষণ পর বিভোরের খাওয়া প্রায় শেষের পথে। ঘড়িতে বাজে এখন 12:35। বিভোরের ফোনটা বেজে ওঠে। এত রাতে ফোন আসায় অবাক হয় বিভোর। ফোনের দিকে তাকাতেই দেখে সৌভিক ফোন করেছে। খাওয়াটা কোনো রকমে শেষ করে হাত ধুয়ে উপরে চলে যায় বিভোর। সৈরতী হতভম্ব হয়ে বসে আছে। আমি তো এইখানে বসে আছি, আমার আইডিটাও ডিএক্টিভ। তাহলে এত রাতে কে এমন ফোন করলো যে এইভাবে উঠে গেলেন উনি? নতুন কাউকে জুটিয়ে ফেলেলেন নাকি? হ্যাঁ, চিন্তায় হাত কামড়ায় সৈরতী। এসবই বল। সরি ব্রো, এত রাতে ফোন করার জন্য। যে মেয়েটার ছবি পাঠিয়েছিলি তার সব ইনফরমেশন পেয়ে গেছি আমি। বিভোর মনে মনে প্রস্তুত হয় সমস্ত সত্যটা গ্রহণ করার জন্য। তার ভাবনা সত্যি হোক বা মিথ্যে, কোন রকম আশা সে প্রথমেও রাখেনি আর এখনো রাখবে না। হ্যালো বিভোর, কোথায় হারিয়ে গেলি? না না, বল তুই। মেয়েটা তো তোর ওয়াইফ ভাই, ওকে নিয়ে ওর পিছনে এরকম গোয়েন্দাগিরি কেন করছিস বলতো? এটা বলার জন্য ফোন করেছিস এত রাতে? না, আমি বলছিলাম যে তুই হাজবেন্ড হয়ে ওয়াইফের সম্পর্কে কিছুই জানিস না। তোকে আমি পরে সবকিছু বলবো ভাই,
তুই এখন শুধু আমার সুর তুই এখন শুধু আমায় ওর সম্পর্কে বল। মেয়েটার নাম তো জানিসই, ওর বাবার নাম সুভাষ লাহিড়ী, মা সমলতা লাহিড়ী, 2 ভাই বোন। ওর দাদা আছে, সেজন্য লাহিড়ী, যার সাথে কদিন আগেই তোর ছোট বোন বিনীতা কাঞ্জিলালের বিয়ে হয়েছে। ওর জন্মস্থান দার্জিলিংয়ের। জন্মের 5 বছর পর বাবার কলকাতায় ট্রান্সফার হয়। তারপর থেকে ওরা মুকুন্দপুরে থাকে। ব্রিলা হাই স্কুল থেকে স্কুলিং কমপ্লিট করেছে। স্কুলে পড়াকালীন একটা অ্যাক্সিডেন্টে হয় ওর, অনেক দিন হসপিটালে ভর্তি ছিল। আর তারপর সিস্টার নিবেদিতা কলেজ থেকে ইংরেজি সাহিত্যের ওপর গ্র্যাজুয়েশন শেষ করে এখন এই কলেজের মাস্টার্স করছে। এটা ফাইনাল ইয়ার। আর কদিন আগেই মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর হিসেবে বিভোর কাঞ্জিলালের সাথে বিয়ে হয়ে এখন মেয়েটার পরিচয় মিসেস সৈরতী সন্ধ্যা কাঞ্জিলাল। বিভোর নাক কুচকায়। সৌভিকের শেষ কথাটা ঠিক শুনতে পায়নি, এমন হাবভাব তার। 1 মিনিট, কি নাম বললি? এ কি রে, বউয়ের নামই জানিস না? বৌদিকে বলবো নাকি? নামটা আরেকবার বল ভাই। বিয়ের আগে ছিল সৈরতী সন্ধ্যা লাহিড়ী, আর এখন সৈরতী সন্ধ্যা কাঞ্জিলাল। হাত থেকে ফোনটা পড়ে যায় বিভোরের। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। ধপ করে বিছানা আঁকড়ে মেঝেতে বসে পড়ে বিভোর। সন্ধ্যা, সরিতি সন্ধ্যা, আমার সন্ধ্যা, আমার আসক্তি, আমার আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা। সন্ধ্যা আর সরিতি একই মানুষ, ওরা একজনই। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটা মুছে নিয়ে উঠে দাঁড়ায় বিভোর। ফোনের গ্যালারিতে ঢুকে ওর এক বন্ধুর পাঠানো ওর আর সৈরতীর বিয়ের সময় সিঁদুরদানের ছবিটা খুলে মুখের সামনে আনে বিভোর। মুখে বাঁকা একটা হাসি। আমাকে অনেক ঘুরিয়েছো মিসেস, অনেক কষ্ট দিয়েছো এই 1 মাস ধরে। এবার তুমি দেখবে মস্তিষ্ক বিশেষজ্ঞ ডাক্তার কি জিনিস। তুমি নিজে এসে ধরা দেবে আমার কাছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই ডিয়ার ওয়াইফ। বিভোর কোনো মেয়ের সাথে প্রেম করেছে এমন সন্দেহ করে অনেকক্ষণ ধরে দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে আছে সৈরতী। কিন্তু দরজা ভেদ করে কোনো কিছুই কানে যায় না সৈরতী। বিরক্ত মুখে বসে পড়ে সে। বসে বসে মশার কামড় খেয়ে রেগে যায় সে। আজ আপনার জন্য আমাকে মশার কামড় খেতে হচ্ছে। মাত্র 3 সপ্তাহে কি করে ভুলে গেলেন আপনি সন্ধ্যাকে? এই আপনার 2 বছরের ভালোবাসার নমুনা। আপনার সাথে কথাই বলবো না আমি। সন্ধ্যা তারা আর কখনো ভোরের আকাশে শুকতারা হবে না। বাজে ডক্টর আপনি। আমার এই নরম মনটাকে ভেঙে দিলেন। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদতে থাকে সৈরতী। সেই সময় একটা মশা এসে ওর গালে বসতেই নিজের গালে সজোরে চড় মারে সৈরতী। তোরা আর আসার সময় পেলি না। এইদিকে আমার মন ভেঙে পিস পিস করে ওই নতুন জনটাকে খাওয়ানোর ধান্দা করছেন ডক্টর সাহেব, আর তোরা আমায় কামড়ে আমার সব রক্ত খেয়ে ফেলেছিস। লজ্জা করে না তোদের? আজকের দিনটা একটু অন্যরকম। সৈরতীকে কলেজ যাওয়ার জন্য আজ আর সকাল সকাল উঠে রান্না করতে হয়নি। বাড়ির কাজের মহিলা শেফালি দাস এসেই লেগে পড়েছে কাজে। শেফালি মাসি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আর সন্ধ্যেবেলা 5টা থেকে 8টা পর্যন্ত কাজ করে, তারপর বাড়ি চলে যায়। এই 6 ঘন্টাই ডিউটি তার। সৈরতী ঘুম থেকে উঠে গোসল সেরে একটা চুড়িদার পরে নিচে নামে। শেফালি তখন দুপুরের জন্য খাবার বানাচ্ছিল। দাদাবাবুর পছন্দ খুব সুন্দর, আপনাকে দাদাবাবুর পাশে খুব মানাচ্ছে বৌদিমণি। সৈরতী শেফালির কথা শুনে চারপাশটায় চোখ বুলায়। বিভোরকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এই কথাটা শুনলে হয়তো ওকে কাঁচাই চিবিয়ে খেত। কি রান্না করছো মাসি? তোমার দাদাবাবু শুক্তো খেতে ভালোবাসে, ওনার জন্য একটু শুক্তো বানাও। ঠিক আছে বৌদিমণি, আপনি কলেজ যাবেন তো? তাহলে খেতে বসে পড়ুন, আমি বেড়ে দিচ্ছি। খাবো তো, তোমার দাদাবাবু আসুক, একসাথে খাবো। সৈরতী কথাটা বলেই ডাইনিং টেবিলে গিয়ে বসে। ফোনটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই বিভোর এসে ডাইনিং টেবিলে বসে। খালা খেতে দাও, হসপিটালে যাব। শেফালি এসে সৈরতী আর বিভোরকে খাবার সার্ভ করে। সৈরতী খেতে খেতেই বিভোর দিকে আর চোখে দেখে, কিন্তু বিভোর একবারের জন্য দেখে না সৈরতীর দিকে। সৈরতীকে পুরোপুরি ভাবে অ্যাভয়েড করছে বিভোর। খাবার শেষ করে বিভোর উঠে পড়ে। খালা আজ বিকেল একটু তাড়াতাড়ি চলে আসবে, আমার একজন গেস্ট আসবে। আচ্ছা দাদাবাবু। সৈরতী ভ্রু কুঁচকে তাকায়। খাওয়া থামিয়ে বিভোরের দিকে তাকায় সে। কে আসবে? আসলে দেখতে পাবে।
বিভোর আর কথা বাড়ায় না, ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। সৈরতীও খাওয়া শেষ করে উপরে চলে যায়। আধা ঘন্টা পর কলেজের উদ্দেশ্যে রওনা দেয় সৈরতী। কলেজ থেকে ফিরেই শেফালিকে রান্নাঘরে দেখে চমকে যায় সৈরতী। হাতে থাকা ঘড়িতে চোখ বুলায়, দেখে 3:30 বাজে ঘড়িতে। তারপর মনে পড়ে বিভোর তাড়াতাড়ি আসতে বলেছিল। শেফালিকে রান্নাঘরে ঢুকে সৈরতী। কি রান্না করছো শেফালি মাসি? বৌদিমণি, আপনি চলে এসেছেন? হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে আসুন, আমি খেতে দিচ্ছি। তুমি এত কিছু রান্না করছো কেন মাসি? দাদাবাবু ফোন করে বলল যিনি আসবেন উনি নাকি এসব খাবার পছন্দ করেন, আর চিংড়ি মাছ আবার উনি বেশিই পছন্দ করেন, তাই বেশিরভাগ চিংড়ি মাছেরই পদ রান্না করেছে। এমন কে আসবেন যে তার জন্য এত আয়োজন? মাসি তুমি জানো কে আসবে? না গো বৌদিমণি, তবে কথায় কথায় দাদাবাবু বললেন কোনো বান্ধবী আসবেন ওনার। বান্ধবী? মনের মধ্যে প্রশ্নের পাহাড় নিয়ে রুমে যায় সৈরতী। হাত মুখ ধুয়ে চুড়িদার পাল্টে শাড়ি পরে নেয়, চুলগুলো ভালো করে আঁচড়ে খোপা করে। কিছুক্ষণ বিশ্রাম নেয় সৈরতী। বিশ্রাম নিতে নিতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারেনি সে। ঘুম ভাঙে শেফালির ডাকে। বৌদিমণি, আপনি তো এসে কিছু খাননি, আসুন কিছু খেয়ে তারপর ঘুমান। ধরফরিয়ে বিছানা থেকে উঠল সৈরতী। দেয়াল ঘড়িটার দিকে তাকাতেই চোখ কপালে সৈরতীর। 7টা বাজে, পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছে সে। তুমি যাও, আমি আসছি। এই মাত্র খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে সৈরতী। দরজায় কলিং বেল বেজে ওঠে। শেফালি গিয়ে দরজাটা খোলে। কে এসেছে শেফালি মাসি? দরজার কাছ থেকে দাঁড়িয়েই উত্তর দেয় শেফালি। দাদাবাবু আর ওনার বান্ধবী এসেছেন বৌদিমণি। বান্ধবী কথাটা শুনে চটজলদি রান্নাঘর থেকে ছুটে ড্রয়িং রুমে আসে সৈরতী। বিভোরের পাশেই দাঁড়িয়ে আছে অতি আধুনিকা একজন রমণী। পরনে জিন্স টপস, চুলগুলো পনিটেল করে বাঁধা, মুখে দামি সাজসজ্জা। বিভোরের বাম হাতটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে। সৈরতী সেটা দেখে রাগে ফুঁসতে থাকে। তাড়াতাড়ি পা চালিয়ে দরজার কাছে যায়। কে ইনি? আগে ভেতরে আসতে দাও, তারপর ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। আর শেফালি খালা, তুমি এবার চলে যেতে পারো, বাকিটা আমরা ম্যানেজ করে নেব। সৈরতী সরে দাঁড়াতেই বিভোর আর মেয়েটা বাড়ির ভেতর ঢুকে। সৈরতীও পেছন পেছন এসে বিভোরের সামনে দাঁড়ায়। শেফালি এতক্ষণে চলে গেছে। বিভোর সৈরতীর দিকে তাকায়, তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, বেব, ও হচ্ছে শৈরীতি, আমার বাধ্য হয়ে বিয়ে করা বউ। আর শৈরীতি হচ্ছে সন্ধ্যা, তোমার সাথে ডিভোর্সের পরে আমরা বিয়ে করেছি। পা দুটো টলে যায় সৈরতীর। সবকিছুই গোলক ধাঁধা মনে হতে থাকে ওর। সন্দেহ তো নিজেই তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। ভেবেও কোনো কুল কিনারা খুঁজে পায় না সৈরতী। চোখ মুখ কুঁচকে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে সে। বিভোর একটা বাঁকা হাসি দিয়ে সৈরতীকে দেখছে। কি দেখছো এভাবে? জুস নিয়ে আসো, সন্ধ্যা অনেক দূর থেকে এসেছে, খুব টায়ার্ড। আনছি। সৈরতী মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। মেয়েটা আর বিভোর সোফায় বসে। মেয়েটার কানের কাছে গিয়ে একদম নিম্ন স্বরে বিভোর বলে, অভিনয়টা ভালো করে করিস তুই, তোর ভাবি যেন বুঝতেই না পারে এটা আমার সাজানো প্ল্যান। আমার খুব টেনশন হচ্ছে বিপদদা। চুপ, তোর ভাবি আসছে। সৈরতী দুটো গ্লাসেই জুস নিয়ে রান্নাঘর থেকে বেরোয়। সেটা দেখে বিভোর ওকে শুনিয়ে শুনিয়ে জুয়ের সাথে কথা বলে। আচ্ছা বেবি, আমাদের বিয়েতে আমরা কি রঙের ড্রেস পরবো বলো তো? আমরা কিন্তু ম্যাচিং করে পরবো ডক্টর সাহেব। আমার সাদা রং খুব পছন্দের, আমরা সাদা রং পরবো সেদিন। সৈরতী কথাগুলো শুনে ফুঁসতে থাকে, দাঁতে দাঁত চেপে আস্তে আস্তে বলে, আমার পছন্দটা ওর নিজের পছন্দ বলছে এই মেয়েটা। আমার নাম আমার পরিচয় সব নিয়ে নিয়েছে, এখন বরটাকেও কবজা করেছে। এই মেয়েকে তো আমি ছাড়বো না, দেখাচ্ছি তোকে আমি মজা। তুই আমাকেও চিনিস না না, আমি শৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল। কি হলো, তুমি ওখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? জুসটা দিয়ে যাও। সৈরতী একটা মেয়েকে